কেমন আছো সবাই? আমাদের লাইভটা মনে হয় চালু হয়ে গেছে। তোমরা আমাকে একটু জানাও যে আমার ভিডিও বা সাউন্ড সব কিছু ঠিকঠাক মতন তোমরা শুনতে পাচ্ছ কিনা। আর তোমাদের সকলকে অনেক স্বাগতম আজকের এই ক্লাসে। হ্যাঁ, লাইভটা তো চালু দেখা যাচ্ছে। আমি একটু দেখি আমাদের ক্যাপশনটা একটু দিয়ে নিই। লাইভ ক্লাস অন ফিজিক্স আচ্ছা, ক্লাসটা কিন্তু 2 ঘন্টার ক্লাস। ওকে, ফিজিক্স ফার্স্ট পেপার চ্যাপ্টার 1 to চ্যাপ্টার 5। ইয়েস। আচ্ছা, দেখি সাউন্ডের কি অবস্থা। আমাদের লাইভটা মনে হয় চালু হয়ে গেছে। তোমরা হ্যাঁ, এই তো আয়েশা সিদ্দিকা সবাই জয়েন করতেছে আস্তে আস্তে। আমাদের কিন্তু 8টার সময় হওয়ার কথা ছিল এবং এখন বাজে হচ্ছে 8টা 3 মিনিট। আচ্ছা, আমাদের ক্যামেরাটা একটু ফোকাসিংটা ঠিক করে দিই। ঠিক আছে, আশা করি সকলে অনেক ভালো আছো। আমরা আজকে মূলত আমাদের ফিজিক্স ফার্স্ট পেপারের চ্যাপ্টার 1 থেকে চ্যাপ্টার 5, যদিও আমাদের সবগুলো ক্লাস দেওয়া আছে, তারপর হালকা কিছু টাচ, মানে কিছু স্টুডেন্ট আমাকে নানা ধরনের প্রশ্ন করেছিল মেসেঞ্জারে, যার উপর ভিত্তি করে আমি আজকে ক্লাসটা মূলত সাজিয়েছি। সো ক্লাসটা 2 ঘন্টা হবে এবং 2 ঘন্টা আমরা শুরু আলোচনা করবো হচ্ছে ভেক্টর দিয়ে। এবং ভেক্টরের একটা কমপ্লিকেটেড জিনিস রয়েছে যেটার নাম হচ্ছে রিলেটিভ ভেলোসিটি। এইটা নিয়ে আমরা কিছু কথাবার্তা বলবো। তারপর মোশন, নিউটনের মেকানিক্স, আর তারপর হচ্ছে আমাদের কাজ ক্ষমতা শক্তি। এই দিয়ে হচ্ছে আমাদের ক্লাসটা আজকে আমরা সাজিয়েছি। আচ্ছা, তো তোমাদের পড়াশোনার কি হালচাল আমাকে একটু কাইন্ডলি লিখে জানাও তো, যে পড়াশোনা তোমাদের আসলে কেমন চলতেছে। যে কোনো টিচার তোমাকে হয়তো বা একটা গাইড দিতে পারে, কিন্তু পড়াশোনা করা বলো অথবা সেই জিনিসটাকে গুছিয়ে নিজের কাছে রাখা বলো, সব কিছু কিন্তু নিজের উপর ডিপেন্ড করে। আর তোমাদের বইগুলো তো দেখো, ব্যাপারটা কি, এন্ড অফ দ্য ডে বইয়ের গালিগালাজ করে কিন্তু কোনো লাভ নেই। কারণ তুমি বইয়ের যতই গালিগালাজ করো না কেন, শেষ পর্যন্ত তোমাকে টিচাররা বলবেন যে দেখো, তুমি যে বই পড়তেছো বাদ বাকি সবাই তো একই বই পড়তেছে, সুতরাং বইকে গালিগালাজ দিয়ে লাভ নেই। তোমার দায়িত্ব হচ্ছে একাধিক বই থেকে তোমার জন্য যেটা মোস্ট সুইটেবল সেই জিনিসটা শেখা এবং সেই জিনিসটা অনুযায়ী তোমার পরীক্ষার জন্য নিজেকে প্রিপেয়ার করা। আর পরীক্ষার হলে যদি কেউ ফেল করে, মানুষ আসলে কেউ ব্যর্থতার গল্প শুনতে চায় না। নোবডি। তুমি কিভাবে ব্যর্থ হয়েছো এটা কেউ শুনতে চায় না। তুমি যখন ব্যর্থতা থেকে সাকসেস পাবা, তখন তোমার গল্পটা একটা মানুষের কাছে ইন্টারেস্টিং বা একটা চমকপ্রদ বিষয় হয়ে যায়। এই জন্য কখনো যাতে ব্যর্থ না হও, একদম মানে জেনুইন ব্যর্থ, পড়াশোনা না করলে তো গ্যারান্টেড ফেল, ওই জিনিসটা যাতে না হয় সেই বিষয়টা তোমাকে একটু নজর রাখতে হবে বা খেয়াল রাখতে হবে। আচ্ছা, আমাদের সবাইকে জয়েন করতেছে আস্তে আস্তে। হ্যাঁ, ঠিক আছে, করেছে। আচ্ছা, তাহলে চলো আমরা আমাকে একটু জানিয়ে, যদি বাই চান্স সাউন্ডে কোনো ঝামেলা করে আমাকে অবশ্যই কিন্তু একটু জানাবা। ওকে, আচ্ছা, আমরা প্রথমে একটু ভেলোসিটি অ্যান্ড রিলেটিভ ভেলোসিটির সাথে একটু হালকা একটু মনে করেন এই জিনিসটা কি ছিল। কারণ রিলেটিভ ভেলোসিটি দিয়ে বেশ কিছু ম্যাথ আসে যেগুলো অনেক ক্ষেত্রে অনেক আটকে যায়। ধরো তোমাকে যদি কখনো বলা হয় যে একটা গাড়ি চলতেছে, বা সাপোজ গাড়ির কথা বাদ দাও, ধরো স্রোত বইছে। ধরো তোমাকে আমি বললাম যে স্রোত বইছে, এদিকে স্রোত, আর স্রোতের বেগ আমি ধরলাম হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। স্রোত বইছে মানে কি, সহজ কথা হচ্ছে পানি প্রবাহ হচ্ছে, তাই না? স্রোত মানে কি? স্রোত মানে হচ্ছে পানি প্রবাহ। এখন প্রথম প্রশ্ন আসতে পারে যে স্রোতের যে ভেলোসিটি আমি মাপলাম, মানে ভেলোসিটি বা বেগ মানে কি? কারো উপর দিয়ে কেউ চলে যাচ্ছে, কিছু উপর দিয়ে কিছু যাচ্ছে, কেউ গতিশীল আছে, এটা হচ্ছে ভেলোসিটি। তাহলে বলো তো, পানি চলতেছে কার উপর দিয়ে? অ্যান্সার আছে মাটির উপর দিয়ে। মানে নদীর তলদেশে মাটি আছে, সে মাটির উপর দিয়ে হচ্ছে পানি প্রবাহ হচ্ছে। মানে সহজ কথা, এখানে আমরা এই যে এটাকে যদি বলি হচ্ছে মাটি, এই যে এটার নাম আমি মনে করে বললাম হচ্ছে মাটি, তাহলে মাটির সাপেক্ষে পানি 4 মিটার পার সেকেন্ড বেগে প্রবাহিত হচ্ছে। এইটাকে আমরা শুধুমাত্র বলবো হচ্ছে ভেলোসিটি। ক্লিয়ার? এখন এই ধরনের বেগ, মানে সাধারণত বেগ শব্দটা কোনো জায়গাতে যদি ব্যবহার হয়, বেগ বলতে মাটির সাপেক্ষে বা ভূমির সাপেক্ষে বেগ বোঝায়। বেগ বোঝায়, এই কথাটা কিন্তু অবশ্যই আমরা বলেছি, তাই না? এই কথাটা কিন্তু অবশ্যই আমরা বলেছি যে বেগ মানে হচ্ছে মাটির সাপেক্ষে বেগ বোঝায়। আচ্ছা,
ইসানুল আকবর নাইম লিখছে যে আমি কিছু সিকিউ দিছিলাম, সেগুলো সলভ দিবেন না। আচ্ছা, আমি সিকিউ কিছু ম্যানেজ করেছি স্টুডেন্টের কাছ থেকে, দেখো ওটার মধ্যে তোমারটা আছে কিনা। ঠিক আছে, তোমারটা থাকলে তো মোটামুটি হয়ে গেল, আদারওয়াইজ আবার ট্রাই করতে হবে। এখন রিলেটিভ ভেলোসিটি এই শব্দটা কোথায় আসে? রিলেটিভ ভেলোসিটি জিনিসটা আসে যখন আমরা একটা গতিশীল বস্তুর সাপেক্ষে অন্য কোনো গতিশীল বস্তুর বেগ মাপি তখন। কথাটা বুঝতে পারছো? মানে কোনো গতিশীল বস্তুর সাপেক্ষে, কথাটা বুঝতে হবে, কোনো গতিশীল বস্তুর সাপেক্ষে অন্য কোনো বস্তুর ভেলোসিটি, বস্তুর বেগ, এই কথাটা যখন আসে তখন আমরা এটাকে বলি হচ্ছে আপেক্ষিক বেগ। তো এই দুটা জিনিস কিন্তু একদম ক্লিয়ার হতে হবে। বেগ মানে হচ্ছে শুধু মাটির সাপেক্ষে ভেলোসিটি, আর আপেক্ষিক বেগ মানে কোনো বস্তুর সাপেক্ষে ভেলোসিটি প্রকাশ করে। এবং কোনো বস্তুর সাপেক্ষে ভেলোসিটি প্রকাশ করাটা আমরা যদি একটু কেয়ারফুলি দেখি তাহলে বুঝতে পারবো। যেমন ধরো এই যে যে গাড়িগুলো যাচ্ছে, এই গাড়িটার বেগ হচ্ছে 100 কিলোমিটার পার আওয়ার, এর বেগ হচ্ছে 90 কিলোমিটার পার আওয়ার। তাহলে এই ভেলোসিটি কার সাপেক্ষে? মাটির সাপেক্ষে। এখন যখন বলা হবে যে একজনের সাপেক্ষে আরেকজনের বেগ কত, যেমন ধরো এ আসতেছে 100 কিলোমিটার বেগে এইদিকে, এ যাচ্ছে 90 কিলোমিটার বেগে এইদিকে, তাহলে এদের মধ্যে আপেক্ষিক বেগ বের করতে চাই। তাহলে এখানে একটা জিনিস তোমাকে মনে রাখতে হবে যে যার সাপেক্ষে বেগ বের করবে, এটা আমরা যদিও বলেছি, যার সাপেক্ষে বেগ তাকে উল্টা করে ভেক্টর যোগ করতে হবে, ভেক্টর যোগ করতে হবে, তাই তো? এটা হচ্ছে আমাদের আপেক্ষিক বেগের মেন কাহিনী। তাহলে আমি একটু যদি ব্যাপারগুলো তোমাকে বলি, যেমন ধরো কথাটা বুঝো কিন্তু, আমি মনে করো বললাম এ হচ্ছে অবজারভার, দেখো এখানে এ হচ্ছে অবজারভার, এই গাড়িটা চলতেছে 100 কিলোমিটার বেগে, এ চলতেছে 90 কিলোমিটার পার বেগে। তাহলে আমি বললাম যে এই অবজারভারের সাপেক্ষে এই গাড়ির ভেলোসিটি কত? তাহলে গাড়ির ভেলোসিটি তো 100 আসেই, তাই না? এইদিকে 100 আসেই, 100, তাই না? এবার এর সাথে এই বেগটাকে উল্টা করে যোগ করব, 90-কে উল্টা করে যোগ করব। তাহলে 90-কে তুমি যদি উল্টা করে যোগ করো, কথাটা বুঝো, তাহলে 90-র উল্টা ডিরেকশন কোন দিকে হবে? এই দিকে। তাহলে এই দিকে তোমার হবে হচ্ছে 90। সো 100 থেকে যদি 90 বাদ দাও কত হবে? 10। তার মানে এই গাড়ির সাপেক্ষে এই গাড়িটার বেগ হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার। সহজ কথায় যদি আমরা বলি তাহলে এমন বলা যাবে যে এই সাইন কালারের যে গাড়িটা রয়েছে, এই গাড়ির কোনো পর্যবেক্ষক এই গাড়ির দিকে যদি তাকায়, তাহলে তার কাছে মনে হবে এটা 10 কিলোমিটার পার আওয়ার বেগে সামনের দিকে চলে যাচ্ছে। তদ্রূপ যদি 100 কিলোমিটার পার আওয়ার বেগে এই দিকে আসতো তাহলে কি হতো? তখন আমি কি করব? এর সাপেক্ষে যেহেতু আমি বিচার করতেছি, তাহলে আমি গাড়িটার ভেলোসিটি নিব, যেটা হচ্ছে আমাদের 100, এই যে এদিকে 100, রাইট? এবার এই 90 ভেলোসিটিকে উল্টা করে যোগ করতে হবে। 90 তো এইদিকে আছে, 90 এইদিকে আছে, তাহলে 90-কে তুমি এখন উল্টা করে যোগ করবা। দ্যাট মিনস এই বরাবর তোমার দায়িত্ব হচ্ছে একটা 90-কে যোগ করা। তাহলে কত হলো? 100 প্লাস 90, 190। অর্থাৎ এই গাড়ির সাপেক্ষে এই গাড়ির ভেলোসিটি তোমার কাছে মনে হবে 190 কিলোমিটার পার আওয়ার। এটা তো একদম সহজ একটা বিষয় গেল, যদি গাড়িগুলা লিনিয়ার বরাবর বা রৈখিক বরাবর আসে তাহলে কি হবে? তাহলে একই দিকে যদি গাড়ি চলে তাহলে বিয়োগ হয়ে যায়, সিম্পল 100 বিয়োগ 90। আর যদি বিপরীত দিক থেকে গাড়ি আসে তাহলে কিন্তু যোগ হয়ে যায়। আর দিক যদি ভিন্ন হয় তাও তুমি সেম প্রসেসে করতে পারবা। তবে এখানে একটা বিষয় আছে, ধরো আমি এই গাড়িটাকে নাম দিলাম হচ্ছে গাড়ি বি, আর এইটাকে মনে করো নাম দিলাম হচ্ছে গাড়ি এ। ক্লিয়ার? তাহলে আমাদের বি এর সাপেক্ষে এ এর বেগ, এটা কিভাবে লেখা হয়? বি এর সাপেক্ষে এ এর বেগ, এ এর বেগ, এটা তুমি কিভাবে লিখবা? এটাকে লিখবা হচ্ছে ভি কার বলো তো? এর। এই যে ভি এ কার সাপেক্ষে? বি এর সাপেক্ষে। এই যে এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে বি এর সাপেক্ষে এর বেগ, অর্থাৎ ভেলোসিটি অফ এ রেসপেক্ট টু বি। আর যার সাপেক্ষে ভেলোসিটি, কথাটা বুঝতে হবে, যার সাপেক্ষে ভেলোসিটি তোমার দায়িত্ব হচ্ছে, খেয়াল করো, যার সাপেক্ষে ভেলোসিটি তুমি তার সাপেক্ষে যেহেতু বের করতে চাও, তার বেগটাকে বিয়োগ করে দিবা, যা সিম্পলি। কেমন? আমি তোমাকে আপেক্ষিক বেগের একটা ইন্টারেস্টিং জিনিস একটু দেখাতে চাই। এটা আমি কয়েকদিন আগে একটা ভিডিও শ্যুট করছিলাম। ভিডিওটা মূলত আমার গাড়ি থেকে তোলা ছিল। তুমি একটু লক্ষ্য করো, দেখো যখন একটা গাড়িতে করে তুমি যাও তখন আশেপাশে সবকিছু কোন দিকে মনে হয়? মনে হয় না পিছনের দিকে চলে যাচ্ছে? তাহলে তুমি সামনের দিকে যাচ্ছ, সবকিছু যে পেছনের দিকে যাচ্ছে এটা কিন্তু সবাই মুভ করতেছে না, তুমি মুভ করতেছো। তাহলে তুমি এখন আশেপাশে যা দেখতেছো তা সব হচ্ছে আপেক্ষিক বেগ। যেমন এই যে ইলেকট্রিক পোল, তোমার বেগের নেগেটিভ একটা ভেলোসিটির সাথে কিন্তু তুমি যোগ আকারে দেখতে পাচ্ছ। সো এই হচ্ছে আমাদের মোটামুটি আপেক্ষিক বেগের বেসিক কনসেপ্ট। মানে যখন আমরা মুভিং অবস্থায় থাকি তখন আমরা যে ভেলোসিটি দেখব সেটি হচ্ছে মূলত আপেক্ষিক বেগ। ক্লিয়ার?
তাহলে আমরা এখন এই আপেক্ষিক বেগের বেসিক দিয়ে চলো আমরা কয়েকটা কোশ্চেন সলভ করে ফেলি। দেখো খুব সিম্পল কয়েকটা প্রশ্ন। এখানে বলছে যে একটি ট্রাক 80 কিলোমিটার বেগে উত্তর দিকে গতিশীল, বলা আছে কিন্তু একটি বাস 60 কিলোমিটার পার বেগে দক্ষিণ দিকের সাথে 70 ডিগ্রি কোণে পূর্ব দিকে গতিশীল। এই বিষয়গুলো কিন্তু পরীক্ষায় যে কে কোন দিকে যাচ্ছে, বুঝতে পারছো? আচ্ছা তোমরা সবাই ঠিকঠাক আছো তো নাকি? সবাই ঠিকঠাক আছে। তাহলে এখানে বলছে যে 1 নাম্বার বলছে সঠিক ভেক্টর কাকে বলে। সঠিক ভেক্টর মানে হচ্ছে যে ভেক্টরের প্রকৃত পক্ষে মান এবং দিক দুটাই আছে, সেটা হচ্ছে সঠিক ভেক্টর। কথাটা বুঝতে পারছো? প্রকৃত পক্ষে মানও আছে এবং তাকে প্রকাশ করার জন্য দিকেরও প্রয়োজন হয়, সেটা হচ্ছে সঠিক ভেক্টর। খ নাম্বার বলছে ক্রস গুণের সাহায্যে কিভাবে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা যায় ব্যাখ্যা করো। তো এটা তো আমরা জানি মনে হয়, ক্রস গুণের সাহায্যে যখন আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে যাব তখন আমাদের কি করা লাগে? দুইটা ভেক্টরকে ক্রস গুণ করা লাগে। এই যে এ আর বি যদি দুইটা ভেক্টর হয়, দুইটাকে ক্রস গুণ করা লাগে, করে এটার মান বের করা লাগে, তাই তো? এই মানটা মূলত একটা সামান্তরিকের ক্ষেত্রফল প্রকাশ করে। কোন সামান্তরিক? যদি আমরা এইরকম একটা সামান্তরিক নেই, কথাটা বুঝো, যে সামান্তরিকের এই বাহুটা মনে করো বললাম হচ্ছে এ, আর এই বাহুটা মনে করো বললাম হচ্ছে বি। তাহলে এখানে যে বদ্ধ সামান্তরিক আছে, কথাটা বুঝো, বদ্ধ সামান্তরিক মানে হচ্ছে এই সামান্তরিক, এই যে এটা, এই যে এই সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে এ ক্রস বি বোঝায়। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল যদি বের করতে হয়, ত্রিভুজের ক্ষেত্রফল মানে কিন্তু এই বদ্ধ সামান্তরিকের হাফ। তাহলে আমাদের এই অংশটার সাথে যদি আমরা একটা হাফ নিয়ে নিই, এই যে হাফ, ও এই ত্রিভুজের সাথে যদি আমরা একটা হাফ নিয়ে নিই, জাস্ট এই যে হাফ এ ক্রস বি, তাহলে আমি ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাব। তো এই দুটো তো সিম্পল কোশ্চেন ছিল। এবার গ নাম্বার প্রশ্নটা আছে, ট্রাকের সাপেক্ষে বাসের বেগ কত? খুব মন দিয়ে শুনবা কি বলতেছি। তাহলে এই সিচুয়েশনটাকে তোমার দায়িত্ব হচ্ছে একটু জাস্ট এঁকে ফেলা, না আঁকলে তো তুমি এটা আসলে এক্সপ্লেনই করতে পারবে না যে কি হইল। তাহলে আমাদের এখানে দেখো উত্তর দিক কোনটা? এই যে এটা হচ্ছে উত্তর, তারপরে এইটা হচ্ছে দক্ষিণ, এই যে এটা হচ্ছে আমাদের পূর্ব, আর এটা হচ্ছে আমাদের পশ্চিম। কেমন? তো এবার বলো আমাকে কোন বস্তু কোন দিকে চলতেছে। বলছে ট্রাক চলতেছে এত বেগে উত্তর দিকে, 80 কিলোমিটার পার বেগে উত্তর দিকে ট্রাক চলতেছে। তাহলে এই বরাবর আমাদের ট্রাকের ভেলোসিটি আছে এই দিকে। সো এটা হচ্ছে আমাদের ভেলোসিটি অফ ট্রাক, ক্লিয়ার? এই যে এটা হচ্ছে আমাদের ভেলোসিটি অফ ট্রাক, এবং ট্রাকের ভেলোসিটি কত? ট্রাকের ভেলোসিটি হচ্ছে 80 কিলোমিটার পার আওয়ার বলা আছে। এবার বলছে যে বাস হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার বেগে দক্ষিণ দিকের সাথে 70 ডিগ্রি কোণে পূর্ব দিকে গতিশীল। খেয়াল করবা, বাস চলতেছে 60 কিলোমিটার পার আওয়ার বেগে, এটা তো বুঝছো। কোন দিকে? দক্ষিণ দিকে। দক্ষিণ দিকে না কিন্তু, দক্ষিণ দিকের সাথে 70 ডিগ্রি কোণে পূর্ব দিকে। তাহলে সেটা কোন দিক বলো তো? দক্ষিণের সাথে 70 ডিগ্রি কোণ দুই দিকে হয়, পশ্চিম দিকে হয়, পূর্ব দিকে হয়। তাহলে 70 ডিগ্রি কোণে পূর্ব দিকে চলতেছে হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার বেগে। তাহলে আমাদের এই যে সেই বাসের ভেলোসিটিটা, এটা আছে আমাদের বাসের ভেলোসিটি, ক্লিয়ার? এটা হচ্ছে ভি বাস। তাহলে ভি বাস হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার, 60 কিলোমিটার পার আওয়ার, বুঝতে পারছো? আর দেখো দক্ষিণ দিকের সাথে 70 ডিগ্রি কোণ মানে হচ্ছে এই কোণটা 70 ডিগ্রি, এই কোণটা 70 ডিগ্রি, ব্যাস। এইটুকু তুমি আগে বোঝার চেষ্টা করো, দেখো বুঝছো কিনা। এবার তোমার দায়িত্ব হচ্ছে গ নাম্বারটা সমাধান করতে শুরু করা। গ নাম্বারে বলছে ট্রাকের সাপেক্ষে বাসের বেগ কত? কার সাপেক্ষে কার বেগ? ট্রাকের সাপেক্ষে বাসের বেগ। ওয়ান্স মোর, ট্রাকের সাপেক্ষে বাসের বেগ। সো আমি আসলে এখন বাসের সাপেক্ষে, সরি, আমি এখন ট্রাকের সাপেক্ষে, ট্রাকের সাপেক্ষে বাসের বেগ এটা বের করতে চাই। তাহলে কিভাবে লিখবো? ভেলোসিটি অফ বাস রেসপেক্ট টু ট্রাক, এই কথাটা লিখতে বলছি না? এই যে ভেলোসিটি অফ বাস রেসপেক্ট টু মানে সাপেক্ষে ট্রাকের। তাহলে যার সাপেক্ষে ভেলোসিটি, কথাটা বুঝো, যার সাপেক্ষে ভেলোসিটি তার বেগটাকে উল্টা করে দিব। তাহলে বিষয়টা হবে এমন, এই যে ভেলোসিটি অফ বাসের থেকে ভেলোসিটি অফ ট্রাকটাকে বিয়োগ করতে হবে। বাট এই বিয়োগ মানে কিন্তু খবরদার আবার ভাইবো না যে বাসের ভেলোসিটি হচ্ছে 60 আর ট্রাকের ভেলোসিটি হচ্ছে 80, তাহলে 60 মাইনাস 80 করলে হয়ে যাবে। নো, এখানে দিকের বিষয় আছে। আর বিয়োগ মানে হলো কি বোঝায়? বিয়োগ মানে বোঝায় হচ্ছে উল্টা করে যোগ করা, মানে হলো এটা মাইনাস
ভেলোসিটি অফ ট্রাক, বিষয়টা এই যে। তাহলে এখন তোমার দায়িত্ব হচ্ছে ভেলোসিটি অফ বাস ভেক্টরটা নেওয়া, যেটা হচ্ছে অলরেডি 60, তার সাথে এই মাইনাস ভিটি মানে এইটাকে উল্টা করে যোগ করে তোমাকে মূলত লব্ধি বের করতে হবে। এই হচ্ছে মূলত খেলা। কথাটা বুঝছো কি বলছি? তাহলে একটু দেখা যাক আমরা বুঝি কিনা। তাহলে প্রথমে ভেলোসিটি অফ বাস আমরা নিই, এই যে ভেলোসিটি অফ বাস, এটা হচ্ছে ভেলোসিটি অফ বাস, এটা হচ্ছে আমাদের 60, এই ভেক্টরটা নিছি। এবার এর সাথে কি যোগ করবো বলো তো? এর সাথে হচ্ছে মাইনাস ভেলোসিটি অফ ট্রাক যোগ করব। মাইনাস ভেলোসিটি অফ ট্রাক মানে এই ট্রাকের বেগটা উল্টা করে এখানে যোগ করে দিব। কি করে? উল্টা করে যোগ করে দিব, লাইক দিস, এই যে ক্লিয়ার, এই যে উল্টা করে যোগ করে দিছি, ক্লিয়ার। এটা হচ্ছে আমাদের ভেলোসিটি অফ ট্রাক, তবে সেটা মাইনাস ভেলোসিটি অফ ট্রাক, এটা হচ্ছে 60, সরি এটা হচ্ছে 80। তাহলে বলো তো এই কোণটা কত? এই যে এই কোণটা তো এই কোণ 70 ডিগ্রি, তাহলে এই কোণটাকে তুমি মনে মনে নাম দাও হচ্ছে আলফা। এখন তোমার দায়িত্ব হচ্ছে এই দুটো ভেক্টরের যোগফল নেওয়া। যোগফল নেওয়া মানে কি বোঝায়? আরে পাগল, যোগফল নেওয়া মানে বোঝা হচ্ছে তোমাকে এখন বলেছে এদের লব্ধি বের করতে, এই যে। তাহলে লব্ধি মানে হচ্ছে এইটা, এই যে লব্ধিটা তুমি পাবে, এই লব্ধিটাই হচ্ছে ভেলোসিটি অফ বিটি। ভেলোসিটি অফ বিটি মানে ট্রাকের সাপেক্ষে বাসের ভেলোসিটি। বুঝতে পারছো? তাহলে দেখো তো লব্ধি ভেক্টরটা কত হবে। দেখো রুট ওভার লব্ধি ভেক্টর বের করতে চাই, তাহলে রুট ওভার, খেয়াল করো ওই যে সেই লব্ধি সূত্র বের করতে হবে, আর কিছু না। রুট ওভার এইটা ভিটি স্কোয়ার মানে 80 স্কোয়ার, ক্লিয়ার, প্লাস এই যেটা 60 স্কোয়ার, এই যে 60 স্কোয়ার, প্লাস 2 ইন্টু 80 ইন্টু 60 ইন্টু কস 70 ইন্টু কস 70, রুট পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কস আলফা। এটা মানে সহজ কথায় ট্রাকের থেকে বাসটি কত বেগে চলতেছে বলে মনে হবে। কথাটা কি বুঝছো? ট্রাকের থেকে বাসকে দেখতে কতটুকু বেগে চলতেছে বলে মনে হবে। তাহলে দেখি কত হবে। রুট ওভার 80 স্কোয়ার প্লাস 60 স্কোয়ার প্লাস 2 ইন্টু 80 ইন্টু 60 ইন্টু কস 70। ব্যাস, তাহলে এই মানটা আমাদের দাঁড়াচ্ছে হচ্ছে 115.3 কিলোমিটার পার আওয়ার। শোনো, তোমাদের আমি যতগুলো ক্লাস করাই দিচ্ছি না অলরেডি, এর মধ্যে কিন্তু সমস্ত প্রকার কন্টেন্ট আমি দিয়ে দিছি। তো তোমার দায়িত্ব হচ্ছে এই ক্লাসগুলো মোটামুটি এ টু জেড দেখা। এ টু জেড দেখলে তুমি দেখবা মোটামুটি তোমার পক্ষে আর কোনো জাস্ট বাধা ধরা থাকবে না যে আমি এটা বুঝতেছি না, এটা পারতেছি না। দেখবো তোমার কাছে সব কিছুই পারা লাগবে, কিন্তু তোমার দায়িত্ব কিন্তু যা দিছি সেগুলো তাকে জানতে হবে। কথাটা বুঝছো আমি কি বলছি? সো খুব সিরিয়াসভাবে তোমার দায়িত্ব ক্লাসগুলোকে করা। তাহলে ভেলোসিটি অফ বিটি আমি পেয়ে গেছি। এইবার শুধুমাত্র কিন্তু ভেক্টর যখন বের করতে হয় তখন আমাদের মান বের করলেই হয় না, আমাদের দিকটাও কিন্তু বের করা লাগে। দিকটা মানে হচ্ছে থেটা। তাহলে তুমি এই থেটা কিভাবে বের করবা? ট্যান থেটা ইকুয়াল টু, সূত্রটা মনে আছে? কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। বুঝছো? এখন এখানে পি কোনটা কিউ কোনটা মনে রাখবা। দিস ইজ পি অ্যান্ড দিস ইজ কিউ। এটা পি এটা কিউ। আমি বলতো কিভাবে বলতে পারো, তুমি জাস্ট এইটাকে যদি অনুভূমিক রেখা চিন্তা করো, তাহলে অনুভূমিক বরাবর হচ্ছে পি, আর অ্যাঙ্গেল করে যেটা আছে সেটা হচ্ছে কিউ। তবে দেখো কিউ মানে হচ্ছে আমাদের 60, তাহলে 60 ইন্টু সাইন 70, ক্লিয়ার, ডিভাইডেড বাই পি মানে হচ্ছে 80 প্লাস 70। তাহলে এখান থেকে দেখো তুমি কিন্তু অনায়াসেই থেটা বের করে ফেলতে পারবা। থেটা কত হবে দেখি, থেটা কত হবে? তাহলে থেটা হচ্ছে tan ইনভার্স 60 ইন্টু সাইন 70 ডিভাইডেড বাই 80 প্লাস 60 ইন্টু কস 70। সো এই মানটা আমাদের দাঁড়াচ্ছে হচ্ছে 29.3 ডিগ্রি। এটা কার সাথে বলো তো? এই দিকটা কি, যেটা দক্ষিণ দিক, তাহলে দক্ষিণের সাথে, দক্ষিণের সাথে। কথাটা কি বুঝছো? এটা একজন আমাদের অ্যান্সার বলে দিছে অলরেডি, এই যে 115.25। ভেরি গুড, কথাটা বুঝো। তাহলে আমাদের কিন্তু গ নাম্বার হয়ে গেছে। যখনই বলছে ট্রাকের সাপেক্ষে বাসের বেগ কত, তাহলে ট্রাকের সাপেক্ষে বাসের বেগ কথাটা মানেই বোঝাচ্ছে যে ট্রাকের থেকে যদি বাসের দিকে তাকাই তাহলে বাসকে কত বেগে চলতেছে বলে মনে হবে এবং কোন দিকে চলতেছে বলে মনে হবে। তাহলে তুমি এইভাবে কিন্তু এক্সপ্লেন করবা যে বাসের সাপেক্ষে ট্রাকের বেগ হচ্ছে যে এত 115.3 কিলোমিটার পার আওয়ার, আর কোন দিকে? দক্ষিণ দিকের সাথে 29.3 ডিগ্রি করে। দেখো এখানে ভেক্টরের লব্ধি সূত্র ছাড়া কিন্তু আর কিছুই নাই, বাট এটাকে ইউজ করা জানতে হবে। এর পরবর্তী কোশ্চেনটা কি বলছে দেখো, এর পরবর্তী পার্ট যেটা
নাম্বার বলছে ট্রাকের বেগ 30 কিলোমিটার পার আওয়ার কমানো হলে ট্রাকটির সাপেক্ষে বাসের আপেক্ষিক বেগের দিকের পরিবর্তন হবে কি? গাণিতিক বিশ্লেষণ করো। অ্যান্সার হচ্ছে অবভিয়াসলি হবে। কি বলছে কথাটা খেয়াল করো, খুব মন দিয়ে শোনো, এটা খুব একটা ইন্টারেস্টিং কথা। কিন্তু তোমাকে বলছে যে ট্রাকের বেগ 30 কিলোমিটার পার আওয়ার কমানো হলে, ট্রাক চলতেছিল কত বেগে? 80 কিলোমিটার পার আওয়ার বেগে, এইটারে 30 কিলোমিটার পার আওয়ার কমাই দিছি আমি, তাহলে কত হবে? 80 বিয়োগ 30 মানে হচ্ছে 50 কিলোমিটার পার আওয়ার। সো এখন আমার যদি ট্রাকের বেগ 50 কিলোমিটার পার আওয়ার হয়, 80-র বদলে কত? 50, তাহলে ট্রাকটির সাপেক্ষে বাসের আপেক্ষিক বেগের দিকের পরিবর্তন হবে কি? তাহলে হচ্ছে অবশ্যই হবে। তাহলে তুমি কি করবা? এই সেম জিনিসপত্রগুলো করতে পারো, কিন্তু যেহেতু দিকের কথা বলছে তাহলে এইটাকে আপাতত তোমার দরকার নেই, এটা দরকার নেই, শুধু এই দিকে ফোকাস করো। যেখানে তুমি 80 লিখছিলে না, এই যে 80, এই 80-র বদলে কত লিখবা? বুঝতেছ? এই 80 আর এখন নাই ট্রাকের ভেলোসিটি, ট্রাকের ভেলোসিটির 80 নাই, কত আছে? কত আছে বলো তো? ট্রাকের ভেলোসিটি এখন আছে হচ্ছে 50, এই যে 50। তাহলে 50 যদি হয় তাহলে অবশ্যই আমাদের কিন্তু এই যে এইটা আর 29.3 ডিগ্রি থাকবে না। এটা কত হবে আমাকে একটু বের করে জানাও তো তোমরা সবাই। এটা এখন কত হবে? দেখো সবকিছু সেম, শুধুমাত্র আমি মানটা কমাই দিছি। আমাকে একটু লিখে জানাও যে এখন আমাদের কত হবে। আচ্ছা, একজন বলছে যে স্যার কোনটা পি নিব কোনটা কিউ নিব এটা কিভাবে বুঝবো? আচ্ছা, একটু আমি তোমাকে ব্যাপারটা একটু বোঝাই দিয়ে খেয়াল করো। এইটা অনেকেই আসলে একটু কনফিউশনের মধ্যে পড়ে, এটা আমি জানি। এই পি কিউ নিয়ে অনেকের মনের মধ্যে একটা সংশয়, একটা জটিলতা কাজ করে। আচ্ছা, কোনটা পি নিব কোনটা কিউ নিব? অ্যান্সার হচ্ছে পি কিউ একটা ধরলেই হয়, কিন্তু আসলে ধরলে সবসময় সঠিকভাবে অনেকে করতে পারে না। আমরা আমাদের নর্মাল ট্র্যাডিশন কি? নর্মাল ট্র্যাডিশন হচ্ছে, খেয়াল করো, এই হচ্ছে কিউ আর এটা হচ্ছে আমাদের সেই সামান্তরিক। তাহলে লব্ধি কোন দিকে? লব্ধি হচ্ছে আমাদের কর্ণ বরাবর, এই দিকে হচ্ছে লব্ধি, এটা হচ্ছে লব্ধি। ওকে, লব্ধিকে আমরা বলতেছি আর। খেয়াল করবা কিন্তু, সো আমাদের পি আর কিউ এর মধ্যবর্তী যে কোণ, এই কোণটাকে আমরা বলি হচ্ছে আলফা, আর লব্ধি যে কোণে কাজ করতেছে এই কোণটাকে আমরা বলি হচ্ছে থেটা। এই থেটা বের করার ফর্মুলাই হচ্ছে tan থেটা সমান সমান এই যে এইটা কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা, কিউ কজ আলফা। এখন বুঝো, এখন এই চিত্রটাকে মনে করো আমি রোটেট করে দিচ্ছি, 90 ডিগ্রি কোণে রোটেট করাই দিছি। 90 ডিগ্রি কোণে রোটেট করানো মানে হচ্ছে এই দিকে রোটেট করে দিছি আমি। রোটেট মানে কি? ঘোরাই দিছি। তাহলে ঘোরাই দিলে দেখো তো, পুরো জিনিসটাকে ধরো যদি আমি ঘোরাই দিই তাহলে কেমন দাঁড়াবে দেখতে? তখন আমার এই পিটা চলে আসবে হচ্ছে নিচের দিকে, এইদিকে, এইদিকে আসবে হচ্ছে পি, আর কিউটা চলে যাবে হচ্ছে এই বরাবর, এইদিকে আসবে হচ্ছে কিউ। এবং বলো তো লব্ধি কোন দিকে আসবে? আমার এখন যে লব্ধি আসবে, এই লব্ধি আসবে হচ্ছে এই বরাবর, এই বরাবর আসবে হচ্ছে লব্ধি, হুইচ ইজ আর। আর লব্ধির সাথে পি এর কোণ হবে হচ্ছে থেটা, এই যে থেটা। আর আগে আমাদের যে কোণটা ছিল আলফা, সেই কোণটা হচ্ছে এটা। খেয়াল করো, মানে সবসময় তোমার দায়িত্ব হচ্ছে অনুভূমিক বরাবর যেটা আছে এইটাকে পি মনে করা। আর এই চিত্রটা হচ্ছে এইটা রোটেটেড ভার্সন, কথাটা বুঝছো? এইটার রোটেটেড ভার্সন। এর আগে তুমি এই দিকে না ঘোরায় কিন্তু এইভাবেও ঘোরাতে পারতা। এভাবে এভাবে ঘোরালে কেমন হতো আমি তোমাকে একটু বলি। এভাবে ঘোরালে এই দিকে তুমি দিতা হচ্ছে পি, এই দিকে মনে করো দিলা হচ্ছে কিউ। তাহলে বুঝো কিন্তু, তাহলে আমাদের লব্ধি কোন দিকে হবে? আমাদের লব্ধি হবে হচ্ছে এই দিকে, এটা হচ্ছে আর, আর এই কোণটা হচ্ছে থেটা, আর আমাদের এই কোণটাকে আমরা বলবো হচ্ছে আলফা। সো এটা মানে হচ্ছে আমি এটাকে এইভাবে ঘোরাই দিছি। সো তুমি যখনই এই ধরনের কোনো চিত্র একটু এবড়ো থেবড়ো দেখবো, তোমার দায়িত্ব হচ্ছে এই বরাবর যেটা আছে, মানে এই দিকে অথবা এই দিকে যেটা আছে, যে কোনো একটা দাগকে পি ধরে নেওয়া। তাহলে এই যেটাকে তুমি পি ধরবা, কথাটা বুঝো, যেটাকে তুমি পি ধরবা থেটাটা তার সাথে হবে, যেটাকে তুমি পি ধরবা থেটা তার সাথে হবে। সো যে কোশ্চেন আমাকে করছিল আশা করি তুমি বুঝতে পারছো, মানে যার সাথে থেটা হবে সেটা হচ্ছে পি। কথাটা মনে রাখবা, আর এর সাথে পি এর কোণ, পি এর কোণ এটা হচ্ছে থেটা। শুধু এই কথাটা মনে রাখতে পারলেই তোমার মোটামুটি হবে। তাহলে এই মানটা কত আসছে? এটা লিখে দিয়েছে আমাকে 38.64। থ্যাংক ইউ, 38.64 ডিগ্রি। তাহলে আমাদের মানের পরিবর্তন হয়েছে? অ্যান্সার হচ্ছে হয়েছে। সো আমাদের যদি ট্রাকের ভেলোসিটি আমরা কমাই দেই বা বাড়াই দেই, অবশ্যই আপেক্ষিক বেগের মান বা দিক দুইটাই কিন্তু পরিবর্তন হয়ে যাবে।
তাহলে এই কোশ্চেনটা কিন্তু বেশ ইন্টারেস্টিং একটা কোশ্চেন। এবং দেখো ব্যাপারটা কি, বারবারই কিন্তু একটা জিনিস তোমাদের বলি, তোমরা কখনোই কোনোভাবেই মানে একদম থিওরিটিক্যাল জিনিসপত্র না জেনে, কোনো জিনিস কেমনে ব্যবহার করতে না জেনে খবরদার সরাসরি অঙ্ক সলভ করতে যাবা না। তুমি পারবা না করতে, কেউ পারে নাই। তুমি কোথাকার লাটের বার তুমি পেরে যাবা? কেউ পারে নাই জগৎকালে। তোমার দায়িত্ব হচ্ছে আগে জিনিসটাকে ভালো করে শেখা জানা, তারপরে তোমার দায়িত্ব হবে সেগুলোকে পড়া। আচ্ছা, এবার আমরা চলো দুটো এমসিকিউ দেখে ফেলি। যেমন দেখো চিত্র অনুযায়ী, এখানে বলছে চিত্র অনুযায়ী কিউ এর উপর পি এর অভিক্ষেপ কত? কিউ এর উপর পি এর অভিক্ষেপ, পি এর অভিক্ষেপ। তো তোমাদের একটা জিনিস বলছিলাম, মনে করে দেখো ডট গুণ পড়ানোর সময় যার লম্ব অভিক্ষেপ, লম্ব কিছু এমসিকিউ করবে এখন, বুঝছো? লম্ব বিক্ষেপ তার কস থিটা, তার কস থিটা। তাহলে আমাদের এই চিত্র থেকে আমরা যদি পি ডট কিউ বের করতে চাই, পি ডট কিউ কত হবে? এটা হবে পি কিউ কস থিটা, তাই না? পি ডট কিউ মানে হচ্ছে পি কিউ কস থিটা। তাহলে কার অভিক্ষেপ? পি এর অভিক্ষেপ। কার? পি এর অভিক্ষেপ। পি এর অভিক্ষেপ মানে হচ্ছে পি কস থিটা, এই যে পি কস থিটা। তাহলে পি কস থিটা কত হবে? পি কস থিটা হবে হচ্ছে পি ডট কিউ ডিভাইডেড বাই কিউ। এখন দেখো এই মানটা কোন জায়গায় আছে? পি ডট কিউ ডিভাইডেড বাই কিউ, পি ডট কিউ ডিভাইডেড বাই কিউ, এই যে এটা হচ্ছে আমাদের আনসার, পি ডট কিউ ডিভাইডেড বাই কিউ। তাহলে মনে রাখতে হবে যার লম্ব বিক্ষেপ তার কস থিটা, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস কিন্তু, যার লম্ব বিক্ষেপ তার কস থিটা। কেমন? এবার পরবর্তী প্রশ্নে আসি আমরা। বি কস থিটা কি? বি কস থিটা কথাটা বুঝো। বি কস থিটা হচ্ছে কি কি বলছে দেখো, এ এর দিকে বি এর উপাংশ, এ এর দিকে বি এর উপাংশ, কথাটা বুঝো। আমি একটু তোমাকে এঁকে দেই, জিনিসটা তাহলে বুঝতে পারবা। এইটা আমি মনে করলাম হচ্ছে এ, আর এইটা আমি মনে করলাম হচ্ছে বি। ক্লিয়ার? এটা হচ্ছে থিটা। তাহলে বি কস থিটা কতটুকু জানো? আমি তোমাকে একটু এঁকে দেই। এখান থেকে তুমি লম্ব আঁকবা, কেমন? লম্ব আঁকলে এই জায়গাটুকুকে আমরা বলি হচ্ছে বি কস থিটা। এটা হচ্ছে কি এ বরাবর বি এর লম্ব বিক্ষেপ, এ বরাবর বা এর উপর বি এর লম্ব বিক্ষেপ। তাহলে এ নাম্বার বলছে এ এর দিকে বি এর উপাংশ, বি এর দিকে এর উপাংশ, এ এর ওপর বি এর লম্ব অভিক্ষেপ। কথাটা বুঝতে পারছো? এ এর ওপর বি এর লম্ব অভিক্ষেপ। তাহলে এর উপর বি এর লম্ব অভিক্ষেপ, 3 নাম্বারটা অবশ্যই রাইট, নো প্রবলেম। বি এর দিকে এর উপাংশ, এটা তো অবশ্যই রাইট না, এটা রং। ক্লিয়ার? বি এর দিকে উপাংশ না। এবার 1 নম্বরে বলছে এ এর দিকে বি এর উপাংশ। এখন এখানে একটু ল্যাঙ্গুয়েজগত ভুল আছে, যিনি এক্সামিনার কোশ্চেনটা করছেন উনি একটু ভুল করছেন। এখানে উচিত ছিল উপাংশের মান, উপাংশের মান, এটা হলো যথার্থ হতো কোশ্চেনটা। বাট এটাও তুমি বলতে পারো যে এ এর দিকে, এই যে এ এর দিকে বি এর উপাংশ, মানে এ এর দিকে বি এর উপাংশের মান, এটা হচ্ছে বি কস থিটা। সো আমাদের এই 1 নাম্বার আর 3 নাম্বার জিনিসটাকে সত্য মনে হচ্ছে। তাহলে বি কস থিটা কি জিনিস? বি কস থিটা বলতে এইটা বোঝায় এবং এইটা বোঝায়। কথাটা কি বুঝছো? তাহলে অ্যান্সার হচ্ছে 1 আর 3। 1 আর 3 কই? 1 আর 3, 1 আর 3, এটা হচ্ছে 1 আর 3, এই যে এটা হচ্ছে 1 আর 3। বুঝতে পারছো? আচ্ছা, আমাদের মণি দত্ত জিজ্ঞাসা করছে ওয়েব অ্যাপ কবে আসবে? ওয়েব অ্যাপ আসবে। ওয়েব অ্যাপ খুব বড় আকারে কাজ করা হচ্ছে, দ্যাটস ওয়াই আমরা একটু টাইম নিচ্ছি যাতে স্টুডেন্টরা ক্লাস করার সময় কোনো ধরনের কোনো জটিলতা ফেস না করে। ওকে, এটা আমরা বুঝতে পারছি। এখন এইবার পরবর্তী প্রশ্নটা কি বলছে? এ এর মান কত হলে এত এবং এত পরস্পর লম্ব হবে? তাহলে এই দুইটা ভেক্টর যদি লম্ব হতে হয় এদের মধ্যে কি ডট গুণফল 0 হতে হবে, তাই তো? তাহলে এই দুটার মধ্যে ডট গুণফল কত হবে? 3 গুণ 4 12। এবার এ গুণ 3 3a মাইনাস 6, এইটা সমান সমান হবে হচ্ছে 0। তাহলে দেখো আমাদের এখান থেকে তুমি কি লিখতে পারবা? এখান থেকে লিখতে পারবা 3a সমান সমান -6। তাহলে a সমান সমান কত হবে? a সমান সমান হবে হচ্ছে -2। তাহলে a সমান সমান -2, অ্যান্সার হচ্ছে খ। হয়ে গেছে। এবার পরবর্তী প্রশ্নে বলছে দুটি ভেক্টর পরস্পর কত ডিগ্রি কোণে ক্রিয়া করলে এদের স্কেলার গুণফল ও ভেক্টর গুণফলের মান সমান হবে? কি বললো কথাটা? দুটি ভেক্টর পরস্পর কত ডিগ্রি কোণে ক্রিয়া করলে এদের স্কেলার গুণফল ও ভেক্টর গুণফলের মান সমান হবে। তাহলে আমাদের স্কেলার গুণফল আর ভেক্টর গুণফলের মান সমান হবে মানে হচ্ছে এ ডট বি এর মান, এ ডট বি তো এমনি স্কেলার আসলে, এইটা আর এ ক্রস বি এর মান সমান হবে। এই যে এই কথাটা বলছে, এই কোশ্চেনের মানে হচ্ছে এই জিনিসটা মিট করতে হবে তোমার, এ ডট বি আর এ ক্রস বি এর মান সমান হওয়া লাগবে।
তাহলে এ ডট বি মানে কত? এ ডট বি মানে হচ্ছে এ বি কস থেটা, আর এ ক্রস বি মানে কত? এটা হচ্ছে এ বি সাইন থেটা, এ বি সাইন থেটা। তাহলে এ বি বাদ, তাহলে আমাদের সাইন থেটাকে কস থেটা দিয়ে ভাগ করলে হবে হচ্ছে ট্যান থেটা, তাহলে ট্যান থেটা সমান সমান হচ্ছে 1, সো থেটা কত হবে? ট্যান থেটা 1 হলে থেটা হবে হচ্ছে 45 ডিগ্রি। তাহলে পরস্পর যদি 45 ডিগ্রি কোণে কাজ করে তখনই আমাদের এই এ ডট বি এবং এ ক্রস বি সমান হবে। হ্যাঁ, তোমরা মনে এখানে দেখতে পাচ্ছ, দেখো কোশ্চেনে কিন্তু অ্যান্সার মার্ক করা আছে, যে খ খ এটা মার্ক করা আছে, দু একটা মনে একটু মিস্টেক থাকতে পারে, বাট মেজরিটি মার্ক করা আছে। আচ্ছা, এইবার এখানে এই কোশ্চেনটা কিন্তু ভুল আছে, কথাটা বুঝে, এটা মার্ক যেটা আছে এটা কিন্তু ভুল আছে, আমি একটু বলে নিই আগে থেকে, কথাটা খেয়াল করো। যখন ভেক্টর অপারেটর নাবলা কোন স্কেলার পয়েন্ট ফাংশন ফাই এবং ভেক্টর পয়েন্ট ফাংশন ভি ও এফ এর উপর অপারেট করে তখন, কথাটা বুঝে কি বলছে, যখন কোনো ভেক্টর অপারেটর নাবলা তো একটা ভেক্টর অপারেটর, রাইট? নাবলা একটা ভেক্টর অপারেটর, নাবলা ভেক্টর অপারেটর কোনো স্কেলার পয়েন্ট ফাংশন ফাই এবং ভেক্টর পয়েন্ট ফাংশন ভি ও এফ এর উপর অপারেট করে তখন কি হয়? সো এখানে আমাদের এখানে একটা মিস্টেক আছে, এই জায়গাটায়, যে এই জায়গাটায় দুইটা ফাই হয়ে গেছে, দুইটা ফাই আসলে হবে না, এখানে একটা প্রিন্টিং মিস্টেক হয়েছে, এটা হবে হচ্ছে ভি, এই জায়গাটা হবে হচ্ছে ভি, ওকে, আর এই জায়গাটা হবে হচ্ছে। এবার তোমরা একটু বলো তোমাকে অ্যান্সার কি হবে? এই গ নাম্বার কিন্তু অ্যান্সার না, গ নাম্বার মার্ক করা আছে, এবার গ নাম্বার অ্যান্সার না, খেয়াল করো। নাবলা অপারেটর স্কেলার পয়েন্ট ফাংশন ফাই এবং ভেক্টর পয়েন্ট ফাংশন ভিএফ এর উপর অপারেট করে তখন নাবলা ফাই একটি ভেক্টর, মানে গ্রেডিয়েন্ট একটি ভেক্টর, ডাইভারজেন্স একটি ভেক্টর, কথাটা বুঝো, তারপর নাবলা ক্রস ভি কার্ল একটি ভেক্টর। কোনটা কোনটা হবে বলো তো? অ্যান্সার কিন্তু ভুল আছে, তোমরা একটু আমাকে বলো এটার কোনটা কোনটা ভুল, কোনটা কোনটা ঠিক হবে, কোনটা কোনটা ঠিক হবে? আমি এটা পড়াইছিলাম কিন্তু কার্ল গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স ক্লাসে। যখন, কথাটা বুঝো, যখন এই নাবলা অপারেটর কোন একটা স্কেলার ফাংশনের উপর কাজ করে তখন পুরা রাশিটা, এটা একটা ভেক্টর রাশি হয়, এটা একটা ভেক্টর রাশি হয়, কথাটা বুঝতে পারছো? তাহলে আমাদের এই এক নাম্বারটা ভেক্টর, এটা রাইট, নাবলা ফাই একটি ভেক্টর, এটা অবশ্যই রাইট। দুই নাম্বার বলছে নাবলা ডট এফ একটি ভেক্টর, এইটা কোনোভাবেই হবে না, কারণ কি? এই কারণ হচ্ছে এই যে নাবলা একটা ভেক্টর আর এফও একটা ভেক্টর, সো তোমরা আমাকে বলো তো দুইটা ভেক্টর যখন ডট গুণ করা হয়, ডট গুণ করলে কি হয়ে যায়? স্কেলার হয়ে যায়, ডট গুণ করলে এটা কিন্তু স্কেলার হয়ে যায়, তাহলে এটা হবে না। তিন নাম্বার বলছে নাবলা ক্রস ভি একটি ভেক্টর, তাহলে নাবলা ক্রস ভি, এই যে নাবলা ক্রস ভি, এইটা হচ্ছে ক্রস গুণ, তাহলে দুইটা ভেক্টর ক্রস গুণ হলে এটা কিন্তু অবশ্যই একটা ভেক্টর রাশি হবে। তাহলে আমাদের এক নাম্বার আর তিন নাম্বার রাইট, তাহলে এক নাম্বার তিন নাম্বার রাইট মানে কোনটা কোনটা? এই যে খ নাম্বার অ্যান্সার, কথাটা বুঝছো? খ নাম্বার অ্যান্সার। সো আমাদের খ, হ্যাঁ এখানে খ লিখছিল, খ দিছে মনে হয়, কে কে খ দিছে? খ কি কয়জন দিছে? আর 4 জন খ দিছে, থ্যাংক ইউ, গুড, তাদের বেসিক খুব ভালো, তারা বুঝে জিনিসপত্রগুলা কি হয় না হয়। আচ্ছা, এবার চলো আমরা পরবর্তী অংশে যাই। এইটা কি হবে? এটা বলছে 6 নিউটন ওজনের একটি বস্তুকে 6 নিউটন বল দ্বারা চিত্রানুযায়ী টানা হচ্ছে, বস্তুটির আপাত ওজন কত হবে? তো দেখো এই চিত্রানুযায়ী টানা হচ্ছে কথাটা মানে একটু তোমাকে বলে দিই, এই যেটা মার্ক করা আছে এটাতে হবে এমন কোনো গ্যারান্টি নেই কিন্তু, সো উল্টাপাল্টা হইতে পারে। সো অনুভূমিকের সাথে এই কোণটা কত? অনুভূমিকের সাথে এই কোণটা হচ্ছে থেটা, এই কোণের মানটা হচ্ছে 90 মাইনাস 60, মানে হচ্ছে আমাদের 30 ডিগ্রি। তাহলে কোনটা বস্তুকে যখন টানা হয় তখন আপাত ওজন, এটা আমরা শিখেছিলাম কিন্তু, তখন আমাদের আপাত যে ওজন হবে, এই আপাত ওজনের মান হয় mg মাইনাস এফ কস থেটা, সরি এফ সাইন থেটা, এফ সাইন থেটা। কিন্তু বি ভেরি কেয়ারফুল, এই সাইন থেটা মানে কিন্তু অনুভূমিকের সাথে কোণ মানে 30 ডিগ্রি। তাহলে আমাদের এম এর মান হচ্ছে, তোমার এম এর মান তো দেওয়া নাই, হাই কোনো সমস্যা নেই, 6 নিউটন ওজন বলছে, 6 নিউটন ওজন মানে এমজি এর মান হচ্ছে 6, কথাটা বুঝো, 6 নিউটন ওজন মানে হচ্ছে এমজি এর মান 6 মাইনাস বলও 6, আর এখানে কোণের মান হচ্ছে আমাদের 30 ডিগ্রি, তাহলে সাইন 30। সো আমাদের এটা হচ্ছে 6 মাইনাস 6 ইন্টু হাফ, সাইন 30 মানে হাফ, তাহলে 6 মাইনাস 3, তাহলে আমাদের আপাত ওজন হচ্ছে 3 নিউটন। হ্যাঁ, এবার মার্ক করাটা মিলে গেছে, অ্যান্সার হচ্ছে 3 নিউটন, বুঝছো? অ্যান্সার হচ্ছে 3 নিউটন। তাহলে এমসিকিউ বেশ ভালো জিনিস,
গেল। এবার আমরা চলো ঢাকা বোর্ড একটা প্রশ্ন সলভ করি। এটা মূলত গতিবিদ্যার একটা প্রশ্ন। আচ্ছা তোমরা গতিবিদ্যা পড়ছো, মানে চ্যাপ্টার 3, আমরা তো ভেক্টর নিয়ে মোটামুটি দেখলাম কিছু জিনিসপত্র। চ্যাপ্টার 3 কে কে পড়ছো আমাকে একটু লিখে জানাও যে স্যার আমি চ্যাপ্টার 3 পড়েছি। দেখো চ্যাপ্টার 3 কিন্তু খুব বেসিক একটা জিনিস। চ্যাপ্টার 3 তুমি যদি না জানো তাহলে তুমি কিন্তু চ্যাপ্টার 4-5 ভালো করে বুঝতে পারবে না। আমাকে একটু জানাও লিখে যে চ্যাপ্টার 3 তোমরা কারা কারা ভালো করে পড়েছো। শাকিল লিখছে পড়েছি, গুড। আর কে পড়ছো? আর কারা কারা পড়ছো লিখে জানাও। আর পাওয়া যাচ্ছে না? জোবাইল লিখছে জি স্যার। শোনো ব্যাপারটা কি তোমার সিলেবাসে কি আছে আমি তো আসলে জানি না। তোমরা কি তোমাদের কি পরীক্ষা শর্ট সিলেবাস হবে কিনা তাও আমি জানি না আসলে। ব্যাপারটা কি এটা একটা খুব একটা ম্যাসাকার, খুব ডিসগাস্টিং পদ্ধতি। এই শিক্ষা ব্যবস্থার সাথে যে মানুষগুলো জড়িত তারাই এই আকামটা করছে। এই যে একজন লিখছে স্যার এটা সিলেবাসে নাই। শালা কি বলবো, এটা ধরে কোপানোর দরকার, ধরে আসলে গুলি করে মারার দরকার ফায়ারিং স্কোয়াডে দিয়ে। যে আমি তোমাকে একটা বাস্তবতা বলি, শোনো এটা আসলে আমার বলা যদিও এভাবে উচিত না, বাট মাইন্ড মাই ল্যাঙ্গুয়েজ। আমি মানে খুব বিনীতভাবে ক্ষমা চেয়েই এই কথাটা বলতেছি। করোনাটা কি জানো, মনে করো সেই এই যে সিলেবাস যে প্রণয়ন করছে না, ওর বাস্তবিক জীবন আসলে কোনো অ্যাচিভমেন্ট নাই। যিনি করছে এটা তখন বলতে পারো সে শিক্ষা বোর্ডে কাজ করে, তো বোর্ডে কাজ করলে কি হয়েছে, ওর কাজ অন্য করলে আরেকজন করবেন। এটা এমন কোনো আমরি বড় কোনো কাজ না যে কাজটা পৃথিবীর কেউ পারে না করতে। সো ধরো ওই ভদ্রলোক ওনার জীবন আসলে কোনো অ্যাচিভমেন্টই নাই। যদি অ্যাচিভমেন্ট থাকতো অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে, যদি রিয়েল লাইফে প্রবলেম সলভ করতো। যেমন আমি একটা সহজ এক্সাম্পল দিই, রিসেন্ট ঢাকাতে মেট্রো রেল হয়েছে না? এই মেট্রো রেলে তোমরা জানো মনে হয় মেট্রো রেলের পুরা প্রজেক্ট কিন্তু করছে হচ্ছে জাপান মানে জাপান গভর্নমেন্ট বাংলাদেশকে ঋণ দিছে, ঋণ দিয়ে তারাই কনস্ট্রাকশন করে দিয়ে গেছে। সো যত ধরনের ইঞ্জিনিয়ারিং আছে, যত ধরনের ফিজিক্স অ্যাপ্লিকেশন আছে, যত ধরনের টেকনোলজি আছে, সব জাপান গভর্নমেন্ট দিয়ে গেছে। তারা সায়েন্স জানে, তারা সায়েন্সকে ইউজ করে রিল লাইফে কিছু করার চেষ্টা করে। আর বাংলাদেশের হাদারামগুলো কি করছে, যাদের থেকে ঋণ নিছে, ঋণ নিয়ে প্রজেক্ট কিন্তু একটা বড় হয়ে গেছে। এই প্রজেক্ট থেকে বহুত লুটপাটও কিন্তু হয়েছে। এখন বাস্তবতা হচ্ছে যে ভদ্রলোক এই শর্ট সিলেবাস বলছে, সে হয়তো মনে করছে ঠিক আছে এটা না পড়লে কি এমন হয়েছে, হয়তো বা কিছুই হয় না। ওভাবে তো চিন্তা করলে কিছু না পড়লেও কিছু হয় না নাকি? তুমি যদি ওভাবে চিন্তা করো আমি বই পড়লাম না, না খেতে মরবো না, বই পড়লাম না, বই বাদ, সায়েন্স আর্টস পড়ার কি দরকার, বাদ, ওগুলো বাদ। এখন সব বাদ দিয়ে দিলে জীবনে কি হবে জানো, তুমি চিন্তা করতে পারবে না, তোমার চিন্তা করার অ্যাবিলিটি নষ্ট হয়ে যাবে পুরোপুরি। যেমন ধরো আমি তোমাকে একটা জিনিস বলি, ধরো আমরা সাপোজ আমার কোম্পানি যেটা আমরা মানে মূলত ইন্ডাস্ট্রি আকারে বড় আকারে করছি এখন, ওরাস্ক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, নাম থেকে বুঝতে পারতেছো এটা একটা বিগ কোম্পানি। সো আমরা প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করি। ইটস নট ট্রেডিং যে আমরা কিনতেছি বেচতেছি, যে 2 টাকাতে কিনে 4 টাকা বেচতেছি, নট লাইক দ্যাট। সো আওয়ার কোম্পানি উই মেক থিংস, উই মেক সামথিং যেটা মানুষের কাজে লাগে। তুমি যখন, এবং সেটা লং লাস্টিং, যেমন ধরো সাপোজ আমি যে আইফোনে ক্লাস নিচ্ছি, এই আইফোন কাদের বানানো? আইফোন বানানো হচ্ছে অ্যাপেলের। তাহলে অ্যাপেল কিন্তু একদিনে বানায় নাই, অ্যাপেলের বহুত রিসার্চ করে দিন এটা বানাতে হয়েছে। তদ্রুপ ওরাসকে আমরা যতগুলো প্রোডাক্ট বানাই আমাদের কিন্তু প্রচুর চ্যালেঞ্জ মোকাবেলা করে সেই প্রোডাক্টগুলো ডেভেলপ করতে হয়। তো আমি জানি যে প্রত্যেকটা জিনিস কতটা ইউটিলাইজেশন আছে, এগুলার প্রত্যেকটা জিনিস কত গুরুত্ব আছে। আমি একটা জিনিস যদি না জানি দেখা যাচ্ছে বড় একটা সমস্যার সমাধান আমি করতে পারবো না। সো তুমি বলতে পারো স্যার শর্ট সিলেবাস, এইটা বাদ এটা বাদ। ভাই তুমি পড়ো, কিছুদিন পর যখন রিয়েল লাইফে যাবা, আসলে তোমার যদি সৌভাগ্য হয়, কথাটা কেন বলতেছি কথাটা বুঝো, তোমার যদি সৌভাগ্য হয় সায়েন্স নিয়ে কাজ করার, পরে দেখবে এগুলো না জানো তুমি বিপদের মধ্যে পড়ে যাবা। হ্যাঁ এখন ধরো অনেক বান্দা আছে সায়েন্স পড়ে মনে করো ইঞ্জিনিয়ার হয়েছে, সে বিসিএস ক্যাডার হয়েছে। আরে ভাই বিসিএস ক্যাডার হয়েছে তো কি হয়েছে, বিসিএস ক্যাডার তুমি, এটা গভর্নমেন্ট জব, এটা জাস্ট এটা ছোটখাটো একটা গভর্নমেন্ট জব। তুমি যদি ওখানে যে অনেস্টভাবে কাজ করো তোমার জীবন ওভাবে শেষ হয়ে যাবে। তুমি না গেলে ওখানে কেউ না কেউ থাকবে। কিন্তু চিন্তা করো তো, এলন মাস্ক যদি পৃথিবীতে জন্ম না নিত টেসলা কোম্পানি আসতো না। স্টিভ জবস যদি জন্ম না নিত পৃথিবীতে অ্যাপল কোম্পানি আসতো না। কথাটা বুঝছো আমি কি বলছি? টেকনোলজি বা পৃথিবীতে যারা রেভলিউশন ঘটাইছে, দে আর জিনিয়াস, তারা পৃথিবীর জন্য কিছু করে গেছে। আর মনে করো তুমি বলো আমি এটা গভর্নমেন্ট চাকরি করতে পৃথিবীর জন্য করতেছি। গভর্নমেন্ট চাকরি খারাপ তা আমি বলতেছি না, বাট গভর্নমেন্ট চাকরি করতে তো তোমার সায়েন্স পড়া লাগে না। গভর্নমেন্ট জব মানে কিছু ফিক্সড কাজ, ওইটাই তুমি ঘুরে ফিরে করবা, কিছু প্রোটোকল আছে সেটা মেনটেন করবা, দ্যাটস ইট, ফিনিশড। সো এই যে যারা এই কাজগুলো করছে এরা আসলে গাধামি করছে। তুমি গাধামিদের চক্করে পড়ে নিজের লাইফটা নষ্ট করো না। এই দেখো যে একজন লিখছে স্যার এসএসসিতে শর্ট সিলেবাস হওয়ার কারণে অনেক প্রবলেম করে ফেলছি। বাস্তবতা হচ্ছে কি, তোমার লাইফটা যারা নিয়ন্ত্রণ করতেছে বাস্তবিক পক্ষে, এরা কিন্তু মানে কি বলবো, এরা তো ওল্ড, তাদের বয়স কারো 50 কারো 55, সে নিয়ন্ত্রণ করতেছে তোমার লাইফ। সে বলতেছে এটা পর এটা পড়িস না, কিন্তু বাস্তবতা হচ্ছে কি এই সে তো এগুলো কিছু আবিষ্কার করে নাই, তার কোনো ইনভেনশন আছে, তার কি আছে, মানে আলটিমেটলি সে যে লোকটা এই ঘটনাটা ঘটাইছে সে কি করছে, যে সে পৃথিবীতে এই জিনিসটা দিছে।
চলে এখন আবার আমি তোমার একটা মজা জিনিস বলি, এখন আবার সবাই লেখক দেখলাম। আর এই বইমেলা হচ্ছে, এখন তো ফেব্রুয়ারি মাস চলতেছে, বইমেলা সবাই লেখক। মনে করো সাপোজ দেখলাম যে এক বৃদ্ধ মতন এক মানুষ, সম্ভবত তার নাম আমি জানি না নাম কি, একটা ইয়াং একটা মেয়েকে বিয়ে করেছে, বেশ আইকোনাটিস কলেজের, যাকে আমি নাম মেনশন করতে যাচ্ছি না, তারাও নাকি লেখক। আর এখন ভাই তুমি এটা কিছু হাবিজাবি লিখতে পারলেই তো তুমি লেখক হয়ে গেলা। এইটা কি বড় কিছু করা? একটু ভাবো তো, বড় কিছু করা? অ্যান্সার ইজ নো। আমি তোমাকে সিম্পল একটা এক্সাম্পল দিই, শোনো। একটা ছোট্ট একটা জিনিস দেখাই। এই একটা বোর্ড দেখতে পাচ্ছ? বলতে পারো যে হ্যাঁ ভাই দেখতে পাচ্ছি। এই বোর্ডের কিছু স্পেশালিটি আছে। স্পেশালিটি হচ্ছে এই বোর্ডটা গ্রিন কালারের এবং এর মধ্যে দিয়ে লাইট পাস করতে পারে, সো এটাকে বলা অপেল গ্রিন। বলতে পারো স্যার হোয়াট ইজ মানে দ্য স্পেশালিটি, এটা কি জিনিস? এই সিম্পল একটা বোর্ড যার মধ্যে দিয়ে দেখো, আমি যদি লাইটের মধ্যে ধরি এটা টক করতেছে পুরোপুরি, তুমি এটা দেখবা। আমি তোমাকে যদি লাইট ফ্ল্যাশ করে দিই তুমি বুঝতে পারবা। আমি একটা ফ্ল্যাশ লাইট ধরতেছি, দেন তুমি বুঝতে পারবা যে এর মধ্যে দিয়ে আসলে লাইট পাস করে। দেখছো এই যে লাইট পাস করতেছে না? ইট হ্যাজ হিউজ অ্যাপ্লিকেশন, হিউজ। মনে করো তোমার যত ধরনের বোর্ড, সাইন, কালার সব জায়গায় কাজে লাগে। তুমি কি জানো আজ পর্যন্ত বাংলাদেশে কেউ এই বোর্ডটা বানাতে পারে নাই? বলতে পারে ভাই বলেন কি? রিয়েস, এটা প্রোডাক্ট, এটা আগে পাকিস্তান থেকে আনা হতো, এখন তারা চায়না থেকে আনা। দিস ইজ এ চাইনিজ প্রোডাক্ট। ইফ ইউ ওয়ান্ট টু মেক ইট, তুমি, আমি ওখানে ছোট্ট অ্যাপ্লিকেশন বলতেছি, এরা থিকনেস হচ্ছে 2.2 মিলি সব জায়গাতে, একদম ইউনিফর্ম। কথাটা বুঝো, এই শীট থাকে বড় বড় 4 ফিট 6 ফিটের শীট থাকে, এটাকে অ্যাক্রিলিক শীট বলে। এই অ্যাক্রিলিক শীট সব জায়গায় ইউনিফর্ম থিকনেস, কথাটা বুঝো কিন্তু একদম ইউনিফর্ম থিকনেস। এখানে ধরলো 2.2, এখানে ধরলো 2.2, এখানে ধরলো 2.2 মিলিমিটার। এবং স্মুথ লাইট, এখান থেকে লাইট বের হবে, বিভিন্ন কালার হইতে পারে, গ্রিন হইতে পারে, রেড হইতে পারে, ইয়েলো হইতে পারে। সো আজ পর্যন্ত বাংলাদেশের কেউ, নোবডি এটা বানাতে পারে নাই, বিকজ এটা বানানোর জন্য তোমার কেমিস্ট্রির অগাধ নলেজ দরকার হয়, হিউজ অ্যাপ্লিকেশন জানতে হয়। নোবডি হ্যাজ বিন এবল টু মেক ইট। তুমি যদি এটা বানাতে পারতে না, তাহলে তুমি অন্তত পক্ষে ধরো 100 কোটি টাকার মালিক হয়ে যায়, তুমি যদি বানাতে পারতা। বাট ইফ ইউ ওয়ান্ট টু মেক ইট, ইউ নিড লটস অফ নলেজ, যা তোমার কাছে নাই। যে তোমার কাছে নাই, তুমি এটা বানাতে পারবে না। বিকজ ইফ ইউ ওয়ান্ট টু মেক ইট, তোমার যে পরিমাণ নলেজ লাগবে, সেই নলেজ কেউ তোমার কাছে বেচবে না। বলতে পারো স্যার তাহলে আমরা কোনো জায়গায় যাই, শিখে আসি। নোবডি উইল টিচ ইউ। সে বলতে পারে যে আমি বানাইছি, তুমি কেনো আমার থেকে, বাট আমি এটা কেমনে বানাইছি আমি তোমাকে বলবো না। যেমন তুমি মনে করো অ্যাপেল কোম্পানির কাছে যে বললা যে ভাই অ্যাপেল, তুমি তো অ্যাপেল ফোন বানাইছো, তুমি তোমার প্রযুক্তিটা আমাকে দাও, আমি তোমাকে এত টাকা দিচ্ছি। সে বললেন যে গুলি খা, রাসার দূরা। হি উইল নট প্রোভাইড ইউ এ সিঙ্গেল থিং। সো এখন এই জিনিসটাই হচ্ছে ইনোভেশন, যা তোমার রিয়েল লাইফে কাজে লাগে। আমি এখন যে রুমে বসে আছি, আমার চারপাশে শুধু মেশিনে ভরা, মেশিন, টুলস, প্রচুর জিনিসপত্র। এটা মূলত আমার মানে আমি যে রুমে কাজ করি মূলত সেই রুম থেকে আমি লাইফটা করতেছি। সো আমি জানি যে এই জিনিসটার কত ইউটিলাইজেশন আছে। আই নো, বিকজ আই মেক থিংস। আমি প্রোডাক্ট তৈরি করে যা মানুষের কাজে লাগে, আমি জানি এটা কত বড় চ্যালেঞ্জিং। আমার হাতে যে মার্কারটা আছে না, বলতে পারে যেটা কলম, নো দিস ইজ নট এ পেন। এটার এখানে টাচ সেন্সিটিভিটি আছে, এটা টাচ সেন্সিটিভ ম্যাটেরিয়াল, এর মধ্যে ম্যাগনেট আছে, এটা শেপটা কত সুন্দর দেখো। ইফ ইউ ওয়ান্ট টু মেক ইট, ইউ হ্যাভ টু নো ফিজিক্স, ইউ হ্যাভ টু নো কেমিস্ট্রি, ইউ হ্যাভ টু নো ম্যাথ, ইউ হ্যাভ টু নো এভরিথিং এলস। কথাটা বুঝতে পারছো? সো এইটা দিয়ে হচ্ছে রিয়েল লাইফে কিছু করতে পারো। এখন তুমি মনে করো বললা যে না ঠিক আছে, আমি বড় হয়েছি, আমি সায়েন্স পড়তাম, এখন এই মার্কার যে কোম্পানি বানায় আমি সেই কোম্পানির অ্যাকাউন্টেন্ট, এখন তখন তোমার এটা লাগবে না। অ্যাকাউন্টেন্ট হইতে তোমার আসলে সায়েন্স জানা লাগে না। বলো আমি এটা বেচি, তো তুমি এটা বেচতে চাও, বেচতেও সায়েন্স লাগে না, বেচতে জানা লাগে হচ্ছে হিউম্যান বিং। দ্যাট মিনস ইউ হ্যাভ টু নো দ্য কমার্স। তোমার হয়তো বা MBA BBA যে নলেজ সেটা কাজে লাগবে বেচার জন্য। আর তুমি যদি ইনোভেট করতে চাও, ইউ হ্যাভ টু নো সায়েন্স, তোমার সায়েন্স জানা লাগবে। এই যে সমস্ত গর্দবরা বাংলাদেশে বলতেছে সায়েন্স এগুলো পড়ে কি হবে, কি করতেছি, ও কিছু করেই নাই জীবন, ও জানি না সায়েন্স দিয়ে কি হয়। কথাটা বুঝছো কি বলছি? ও জানিই না আসলে এটা যে প্রয়োগটা কোথায়, এটা যে কি হয় এটা জানি না সে। সো যাই হোক, হোয়াটএভার, সে স্যাড থিং যে আমাদের বাংলাদেশে আসলে খুব একটা দুর্যোগ যাচ্ছে, ভয়ঙ্কর দুর্যোগ যাচ্ছে। পলিটিক্যাল দুর্যোগ তো আছেই শুরু থেকে, ভয়ানক পলিটিক্যাল দুর্যোগ। এরপর হচ্ছে শিক্ষার দুর্যোগ। শিক্ষা ব্যবস্থা একদম মানে রসাতলে নিয়ে চলে গেছে, ফুললি একদম রসাতল। আমি 9-10-এর বই দেখলাম কয়েকদিন আগে, আমি তো অবাক হয়েছি পুরা, যে 9-10-এ আমি 9-10-এর স্টুডেন্ট, মানে ধরো আগে থেকে সায়েন্স জেনে সে পরবর্তীতে কিছু করতে পারতো না, ইন্টারমিডিয়েট হাবুডুবু হইতো। এখন তাদের সায়েন্সই নাই, তারা সেগুলো জানবে কেমন, সেটা বুঝবেই না যে কি পড়তেছে। মানে স্টুডেন্টগুলোরা যত রকমভাবে বাস দেওয়া যায় সব কিছু করতেছে আসলে, বুঝতে পারছো? এখন বাস্তবতা হচ্ছে, বলো না এরা আনপ্রোডাক্টিভ। আরে কি বলবো ভাই, শোনা, আমার মনে করছো আমার বাবা, আমি অন্য কারো কথা বাদ দিই, আমার ঘরের মধ্যে এটা আছে। আমার বাবা একজন এক্স টিচার, উনি ইংলিশের টিচার ছিলেন। উনি মনে করে যে বাংলাদেশে ভালো কিছু করা মানে একটা গভর্নমেন্ট জব করা। ইম্যাজিন,
আমি এত কিছু করছি লাইফে, বাট স্টিল নাও হি থিঙ্কস যে বাংলাদেশে যারা গভর্নমেন্ট জব করে, সরকারি চাকরি করে, ওরা আমার অনেক বড় কিছু করে। কারণ কি আমি তোমাকে বলি, শোনো, এটা আমার বাবা চিন্তা ভাবনা না, তোমার বাবা চিন্তা ভাবনা হয়তো একই রকমের, এক্সেপশন দু একজন হইতে পারে। তোমার চাচা, খালা, খুড়ো যা আছে সব একই রকম ভাবে গার্বেজে ভরা মাথা, মাথার মধ্যে এটাকে বাংলা ভাষায় বলেছে গু ভরা, কথাটা বুঝছো, ভালো কোনো কিছু নেই মাথার মধ্যে। এদের চিন্তা ভাবনা কি, মনে করো 40,000 টাকা বেতনের একটা গভর্নমেন্ট জব করতেছে, 30-40,000 টাকা বেতনে গভর্নমেন্ট জব করতেছে, বা 50,000 টাকা বেতন, বা 60,000 টাকা বেতন। এই বেতন তো দিয়ে, বেতন দিয়ে তারা চলে না। মেজরিটি হচ্ছে চুরি করে, মেজরিটি মানে 99.99% গভর্নমেন্ট অফিসার কারাপ্টেড। আবার বলতেছি 99.99% গভর্নমেন্ট অফিসার কারাপ্টেড। যে সেক্টরে আসো আর থাকে না কেন, যে সেক্টরে থাকে সে কোনো না কোনোভাবে সেখান থেকে ইলিগাল পথে, সে তার প্রভাব প্রতিপত্তিকে ইউজ করে ইলিগাল পথে, হয় কমিশনিং করে বা কোনো প্রজেক্ট থেকে বা মানুষের থেকে জোর করে টাকা পয়সা নেয়। এবং টাকা পয়সা নিয়ে কি হয়, দেখা যাচ্ছে জন্য বেতন হচ্ছে তোমার মনে করো 40,000 টাকা, সে 2 নাম্বার ধান্দাবাজি করে কাম আসছে মনে করো 3-4 লাখ টাকা। আর যখন এই মোট বান্ডেল টাকা বউকে বাপমাকে দিতে পারতেছে, মনে করছে আরে আমার পোলা তো সেই হয়ে গেছে পুরা। কিন্তু একটা বারের জন্য প্রশ্ন করতেছে না যে বাবা তোমার বেতন তো 40,000 টাকা, তুমি এত দামি গাড়ি কিভাবে কিনলা, তুমি এত দামি ফ্ল্যাট কিভাবে কিনলা, তুমি কেনই অবৈধ, ও সে আবার কিন্তু বিশাল ইসলামিক সেন্টিমেন্ট, আবার সে বিশাল আবার দেখা যাচ্ছে হিন্দু সেন্টিমেন্ট, মানে ধর্মের দিক থেকে তার কোনো জুড়ি নাই, কিন্তু কামটা করবো সাকাম। কথাটা বুঝছো, যে আমি কোনো ধর্মকে ছোট করে বলতেছি না, ওই ঘরে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই ঘরে রোজা রাখে, ওই ঘরে ঈদ পালন হয়, আর ওই ঘরে আবার চুরি করে। ওই ঘরে হচ্ছে গভর্নমেন্ট জব করে যে মানুষের কাছ থেকে টাকা পয়সা চুরি করা, প্রজেক্ট থেকে টাকা পয়সা চুরি করা করে নিয়ে সেই ঘটনাগুলো ঘটাচ্ছে। সে কিন্তু বিশাল ধার্মিক, বুঝছো, বিশাল ধার্মিক, দাড়ি টাড়ি রাখছে, মাথায় টুপি টুপি পরা, লেবাস বলে এটাকে। ওই লেবাসের ছত্রছায়া দেখে সে মানুষ খুব তুলনা করতেছে। হিন্দুদের মধ্যে একই রকম আছে, বৌদ্ধদের মধ্যে একই রকম আছে, এসব এক। শোনো, এ বাংলাদেশ আসলে হিন্দু, মুসলিম, বুদ্ধিস্ট, খ্রিস্টান 4 ধরনের না, এসব একই ক্ষেতের মূলা। এরা শুধু 4টা আলাদা আলাদা কালচার ফলো করে, এদের ব্লাড রুট একই রকমের, এর একই রকম চোর বাটপার। তুমি এরকম হবে না, আমি কথাটা মেনলি যেটা বলতেছি, তুমি এরকম হবে না, বুঝতে পারছো? কারণ কি, ধরো বাস্তবিক জীবন কয়দিনের। এই যে আমি গত অক্টোবর মাসে একটা ইয়াং লোক, আমার থেকে 2 ইঞ্চি লম্বা, আমি তো 5 ফিট 11 ইঞ্চি, সে 6 ফিট 2 ইঞ্চি, 3-4 ইঞ্চি লম্বা আমার থেকে উঁচু, তার বয়স 48-50, সাডেনলি মারা গেছে গতকালকে। আমি তো এই ট্রমায় নিতে পারতেছি না, পুরা এই ট্রমাটাই নিতে পারতেছি। আমি লোকটার সাথে কয়েকদিন আগে কথা বলে আসলাম, জাস্ট তার বি ভাইরাস অ্যাটাক করছিল এবং সে মারা গেছে। সো তুমি কয়দিন থাকবা পৃথিবীতে আই ডোন্ট নো, বাট কিছু একটা দিয়ে যাও পৃথিবীতে, যে তোমার কিছু একটা করছো, কিছু একটা বানাইছো, কিছু একটা করছো মানব জাতির জন্য, ডু সামথিং গুড। মানুষের অভিশাপ নিও না, মানুষের বদদোয়া নিও না বসে বসে, বুঝছো? তুমি মনে করো পুলিশের চাকরি করো, মানুষকে চুষতেছো, তুমি একটা গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার, তুমি প্রজেক্ট থেকে টাকা চুরি করতেছো, 1 টাকার জিনিস 500 টাকা দিয়ে করতেছো, ডোন্ট ডু দিস থিংস। মানে এগুলা খুব ন্যাক্কারজনক জিনিস, খুব নোংরা জিনিস। ঠিক আছে, অনেক কথাবার্তা বলছি, এগুলো আসলে যারা চোর তাদের ঠিক করা যাবে না, বাট তুমি চোর হইও না, আমার সামারি হচ্ছে এটা, তুমি চোর হইও না। আচ্ছা, একটা কোশ্চেন আসি আমরা। ক্রিকেট খেলার মাঠে রিপন ব্যাট দিয়ে বলকে আঘাত করায় বলটি 30 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয় এবং সর্বোচ্চ অনুভূমিক দূরত্ব অতিক্রম করে। আচ্ছা, সঙ্গে সঙ্গে একজন ফিল্ডার, আচ্ছা সর্বোচ্চ অনুভূমিক দূরত্ব অতিক্রম করে কথাটা মানে হচ্ছে 45 ডিগ্রি কোণে তাকে নিক্ষেপ করা হয়েছে, এটা উজ্জ্বলভাবে বলা আছে এখানে। সঙ্গে সঙ্গে একজন ফিল্ডার ক্যাচ ধরার জন্য 10 মিটার পার সেকেন্ড বেগে দৌড় শুরু করে এবং যে প্রাসের পাল্লা কি, এটা তো আমরা জানি, প্রাসের পাল্লা মানে যেখান থেকে ছুড়লাম আর যেখানে গিয়ে পড়লো এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে প্রাসের পাল্লা। খ নাম্বার বলছে প্রাসের ক্ষেত্রে কোন সময়ে বেগ সর্বোচ্চ হবে ব্যাখ্যা করো। প্রাসের ক্ষেত্রে কোন সময়ে বেগ সর্বোচ্চ হবে, এটা বেগ হবে, বেগ বগে হয়ে গেছে, বেগ সর্বোচ্চ হবে। প্রাসের ক্ষেত্রে বেগ সর্বোচ্চ হবে হচ্ছে সে যখন ভূমিতে এসে পড়বে। যখন তুমি ফুটবল কিক করো, ফুটবল যত উপরের দিকে যায় তার বেগ তত কমে, কমতে কমতে একদম সর্বোচ্চ উচ্চতায় বেগ হয় মিনিমাম, তারপর যখন মাটিতে পড়ো তখন তার বেগের মান আবার সব থেকে বেশি হয়। আচ্ছা, এবার গ নাম্বার বলছে বল 2 সেকেন্ড পর বলটির বেগ কত হবে, এই বলটার বেগ কত হবে। তাহলে কি কি তথ্য দেওয়া আছে দেখো, ইকুয়েশন তো জানতে হবে, এটা হচ্ছে ভি নট, এটা হচ্ছে আলফা, ক্লিয়ার? তাহলে আমাদের গ নাম্বারে প্রাসের বেগের সমীকরণ কি মনে আছে? যে কোনো মোমেন্টে প্রাসের ভেলোসিটির সমীকরণ হচ্ছে √vx² প্লাস vy²। এটা হচ্ছে যে কোনো সময় প্রাসের বেগের সমীকরণ, ওকে? যে কোনো সময় প্রাসের বেগের সমীকরণ। তখন vx কি জিনিস? vx এর মান হচ্ছে v0 cos আলফা, v0 cos আলফা এর হোল স্কয়ার, এটা হচ্ছে vx² প্লাস vy কি জিনিস? vy হচ্ছে v0 sin আলফা মাইনাস gt,
এর হোল স্কোয়ার। বুঝতে পারছো? এ হচ্ছে কাহিনী। এখন তুমি ভি নটের মান তো জানো 30, আলফার মান হচ্ছে 45, মান বসায় ফেলো। তাহলে ভি নটের মান হচ্ছে আমাদের 30, কজ আলফা মান হচ্ছে কস 45 এর স্কোয়ার মাইনাস ভি নট সে একই জিনিস 30 ইন্টু সাইন আলফা মানে সাইন 45 মাইনাস জি মানে 9.8 আর টি মানে হচ্ছে 2 সেকেন্ড। তাহলে এই পুরা জিনিসের স্কোয়ার। এটা করে দেখি কত হয়। 30 ইন্টু কস 45 মানে তো 1/√2 স্কোয়ার প্লাস 30 into sin 45 minus gt 9.8 into 2 এর স্কোয়ার। সো হোয়াট দ্য রেজাল্ট ইজ, ইটস 21.27। তাহলে এই বেগের মানটা হচ্ছে 21.27 মিটার পার সেকেন্ড। তাহলে 2 সেকেন্ড পর প্লাসের বেগটা আমাদের যেতে হবে 21.27 মিটার পার সেকেন্ড। গেল। তুমি বেগের দিকটাও দেখাই দিও, বুঝছো? বেগের দিকের মানে বেগের দিক যদি দেখাতে চাও অনুভূমিকের সাথে, তাহলে এই সমীকরণ ইউজ করবা, tan theta equal to vy by vx। ওকে, তাহলে vy মানে হচ্ছে এই যে 30 ইন্টু সাইন 45 মাইনাস 9.8 ইন্টু 2। এটা আছে আমাদের vy, আর vx মানে হচ্ছে v নট 30 ইন্টু cos 45। তাহলে এখান থেকে যে কোণটা পাওয়া যাবে সেটা হচ্ছে আমাদের অনুভূমিকের সাথে কোণ। তাহলে tan ইনভার্স এটা কত হবে, 30 ইন্টু সাইন 45 মাইনাস 9.8 ইন্টু 2 ডিভাইডেড বাই 30 ইন্টু কস 45। তাহলে আমাদের থিটার মানটা আসতেছে 4.35 ডিগ্রি। এটা কার সাথে? এটা হচ্ছে ভূমির সাথে। এটা হচ্ছে ভূমির সাথে। বুঝতে পারছো? আচ্ছা, এবার গেল, এবার ঘ নাম্বার কি বলছে? গ নাম্বার তো পারলাম, ঘ নাম্বার কি বলছে? ঘ নাম্বার বলছে বলটি মাটিতে পড়ার আগে ফিল্ডার ক্যাচ ধরতে পারবে কিনা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতবাদ দাও। খেয়াল করো, ক্রিকেট খেলার মাঠে রিপন ব্যাট দিয়ে বলকে আঘাত করায় বলটি এত বেগ প্রাপ্ত এবং সর্বোচ্চ অনুভূমিক দূরত্ব অতিক্রম করে। তাহলে এই বলটার দুইটা জিনিস তোমাকে বের করতে হবে। একটা হচ্ছে অনুভূমিক পাল্লা কত এবং তার উড্ডয়নকাল কত। তার উড্ডয়নকাল ইকুয়েশনটা হচ্ছে 2v নট সাইন আলফা বাই জি। এটা হচ্ছে উড্ডয়নকাল। আর পাল্লা মানে কি? পাল্লা মানে হচ্ছে ভি নট স্কোয়ার সাইন 2 আলফা ডিভাইডেড বাই জি। ওকে, শুধু মানগুলো বসায় ফেলো। ভি নট তো তুমি জানো, আলফাও জানো। তাহলে 2 ইন্টু ভি নট মানে 30, সাইন আলফা মানে সাইন 45 বাই 9.8। তাহলে এই সময় হচ্ছে 4.33 সেকেন্ড। বুঝছো? এত সেকেন্ড সময় লাগে তার ফ্লাই করতে। আর মানে অনুভূমিক পাল্লা কত? 30 স্কোয়ার ইন্টু সাইন 2 আলফা মানে সাইন 90 ডিগ্রি হুইচ ইজ 1 বাই 9.8। পাল্লা হচ্ছে 91.83 মিটার। এই হচ্ছে পাল্লা। এখন কি বলছিল? এখন বলছিল যে বলটা মারার সাথে সাথে একজন ফিল্ডার ক্যাচ ধরার জন্য 10 মিটার পার সেকেন্ড থেকে দৌড় শুরু করে 40 মিটার অতিক্রম করে। সে কি এটা ধরতে পারবে কিনা? অ্যান্সার হচ্ছে পারবে না। কেন পারবে না? কারণ হচ্ছে বলটি মাটিতে পড়ার আগে ফিল্ডার ক্যাচ ধরতে পারবে কিনা? পারবে না। এর কারণ কি দেখো, আমি তোমাকে বলি। এখান থেকে বলটা শুট দেওয়া হয়েছে, ঠিক আছে? বলটা কত দূর গিয়ে পড়ছে? বলটা দূরত্ব পড়ছে হচ্ছে 91.83 মিটার। এই যে 91.83 মিটার। এখন সে 10 মিটার পার সেকেন্ড বেগে দৌড় দিয়ে 40 মিটার পথ গেছে। এই যে 40 মিটার। তাহলে 40 মিটার যাওয়ার পর বলটা তো ড্রপ খেয়ে গেছে পুরোপুরি, তাই না? বলটা ড্রপ খেয়ে গেছে। তার পক্ষে কোনোভাবে কিন্তু এইটা না, সে ধরতে পারবে না। তার এতটুকু দূরত্ব যাওয়া দরকার ছিল, কিন্তু তার থেকে কম যাচ্ছে, এই কারণে সে আর ধরতে পারবে না। তাহলে এইটা তোমার গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে প্রমাণ করে দেখালা। এটা ঢাকা বোর্ডের প্রশ্ন ছিল। কেমন? আশা করি বুঝতে পারছো।
আচ্ছা, এবার এটা কুমিল্লা বোর্ড একটা প্রশ্ন, এই প্রশ্নটাও মোটামুটি বেশ ইন্টারেস্টিং, একটা ইউনিক প্রশ্ন। তোমরা কি বুঝতে পারতেছো এগুলা? আমাকে একটু কাইন্ডলি লিখে জানাও তো যে বুঝতে পারতেছো কিনা। আচ্ছা, একজন আমাকে বলছে স্যার আমরা কিভাবে 41-এ আধুনিক দেশে পরিণত হব? আধুনিক দেশে পরিণত হব? নো, আমরা আধুনিক দেশে পরিণত হতে পারবো না। শোনো, আমি তোমাকে একটা জিনিস বলি, শোনো, একটা গল্প বলি। গল্পটা হচ্ছে এরকম, ধরো আমার বাবা আমাকে সাডেনলি তিনি একটা রাজপ্রাসাদ বানায় বললেন যে এইটা আমি তোমার জন্য বানাইছি। আমি বললাম বাহ সুন্দর। বা একটা পুকুর কাটলেন, পুকুর কেটে বললেন এটা আমি তোমার জন্য বানাইছি, এটা আমাদের বাড়ির একটা ডেভেলপমেন্ট। আমি বললাম ফাইন। এবার সে ওইখানে একটা রাস্তা বানায় বললো যে এই রাস্তাটা আমি তোমার জন্য বানাইছি, এটাতে তুমি গাড়ি চালাবা। বললাম বাহ খুব সুন্দর। এবার এই করতে করতে হঠাৎ করে দেখলাম কিছুদিন পর আমার এলাকার আরও 50-60 জন মানুষ আমার কাছে আসলো যে আমি তোর বাপের কাছে টাকা পাবো। বললাম মানে? তখন আমার বাবা আমাকে বললো যে হ্যাঁ বাবা, আমি আসলে এই সব কিছু বানাইছিলাম, বিভিন্ন মানুষের থেকে ধার দেনা করে করে লোন নিয়ে বানাইছি। এখন তো এই লোনের পরিমাণ হয়ে গেছে প্রায় মোটামুটি 4-5 কোটি টাকা। এখন তুমি, আমি যদি মারা টারা যাই, তুমি এটা একটু শোধ দিয়ে দিও। বললাম মানে? তা বললো যে হ্যাঁ আমি তো উন্নয়ন করছিলাম। তো ব্যাপারটা কি, কোথাটা বুঝলাম আমি তোমাকে বলি। 41 সালে দেশের অবস্থা কি হবে আই ডোন্ট নো, মেবি ভালো হবে, মেবি খারাপ হবে, আমি সেটা জানি না। কিন্তু এই জিনিসটা আমরা যা কিছু করতেছি, এই সব কিছু যদি ঋণ 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 বৈদেশিক ঋণ বৈদেশিক ঋণ বৈদেশিক ঋণে করা হয়, তাহলে তো একটা হতভম্ব মতন অবস্থা। এবং তুমি জেনে অবাক হবা, তুমি কি জানো তুমি যে ভিডিওটা দেখতো তুমি কত টাকার দেনা? তুমি মাথা পিছু প্রায় 2.5 লক্ষ টাকার দেনা। তুমি কি জানো তা? বিএস বিলিভ মি, যে মাত্র জন্ম নিতে সেও অলমোস্ট 2.5 লক্ষ টাকার দেনা। আজকে 2024 সালের ডাটা যদি আমরা হিসাব করি, তাহলে আমাদের যে পরিমাণ টাকা বৈদেশিক ঋণ আছে, যে পরিমাণ টাকা বিদেশের ঋণ আছে, এই ঋণের পরিমাণ প্রায় পার হেড অলমোস্ট 2 থেকে 2.5 লাখ টাকা। মানে যে বাচ্চারা, এই যে এখন তো কোনো না কোনো বাচ্চা বাংলাদেশ জন্ম নিছে, যে মাত্র জন্ম নিছে সাথে সাথে 2.5 লাখ টাকা দেনা দিচ্ছে। ইনফ্যাক্ট যেমন আমি একটা সিম্পল এক্সাম্পল দিই, ধরো তুমি এক সময় একটা বস্তু কিনতা, যে বস্তুটার দাম ছিল মনে করো 5 টাকা, সেই বস্তুটার দাম এই বছর মনে করা হয়ে গেছে 15 টাকা। কি ব্যাপার, দাম বাড়ছে কেন? দাম বাড়ছে কেন? তার উপর গভর্নমেন্ট ভ্যাট বসাইছে, গভর্নমেন্ট অতিরিক্ত পরিমাণ ট্যাক্স বসাইছে, যাতে অতিরিক্ত পরিমাণ টাকা সেখান থেকে কালেক্ট করতে পারে, ঋণ শোধ করতে হবে। এই যে এখন তাহলে ওই যে 5 টাকার যে জিনিসটা ছিল সেটা আস্তে আস্তে কি দাম বাড়ছে, বেড়ে বেড়ে সেটা 15 টাকা হয়ে গেছে। তুমি চিন্তা করে দেখো তোমার আশেপাশে এটা হয়েছে কিনা, কথাটা বুঝছো? এই হচ্ছে ঘটনা ঘটে গেছে। শাকিল বুঝতে পারছো কাহিনী কি হয়েছে? তাহলে তুমি আমি আমরা সবাই কিন্তু দেনা, ক্লিয়ার, আমরা সবাই কিন্তু দেনা। তোমার তোমার ফ্যামিলিতে যদি 4 জন মানুষ থাকে, তোমরা প্রায় 10 থেকে 11 লক্ষ টাকার দেনা। এই দেনাটা বিভিন্ন দেশের কাছে, জাপানের কাছে, চীনের কাছে, আমেরিকার কাছে, ওয়ার্ল্ড ব্যাংকের কাছে, নানান জায়গাতে দেনা। এবং দেনা কোনো কাজ করা খুব মজার, এডিবির কাছে আমরা দেনা অনেক। দেনায় কোনো কাজ করা খুব মজা। যেমন ধরো তোমাকে যদি বলা হয় যে আচ্ছা নে তোকে আমি যে 50 লাখ টাকা দিলাম, তুমি বলে বাহ সুন্দর, বিনা পরিশ্রমের টাকা, তুমি না ওটা খরচ টরচ করে পরে আমাকে দিও, সমস্যা নেই। ও বলতো বাহ সুন্দর, আমি তো এই করবো তা করবো। প্রথমে তুমি 50 লাখ টাকা দিয়ে প্রথমে কি করবা? প্রথমে একটা তুমি আইফোন কিনবা, দামি আইফোন 14 প্রো ম্যাক্স। এবার একটা ল্যাপটপ কিনবা, সুন্দর ভুজুম ভাজুম শুটু পড়বা। এরপর তুমি বিভিন্ন জায়গায় মনে করো চিন্তা করলাম একটা এ কিনি তা কিনি, বাইক কিনবো, একটা গাড়ি কিনবো, এই কিনে শেষ। এবার কিছুদিন বসে বলছে আমি যে তোমাকে 50 লাখ টাকা দিছিলাম, ওটা কিন্তু সুদ টুদ হয়েছে, ওটা এখন 80 লাখ হয়ে গেছে, দিবা কবে? দিবা না দিবা না দিবা না। ভালো কথা, তুমি কিন্তু দেনা কিন্তু অলরেডি বাড়তেছে। এবার আরো কিছুদিন পরে 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 সে আবার আসছে, তোমার কাছে কিছু টাকা পাইতাম, দিবা না? বলছে কত? ওই যে 50 লাখ নিশ্চিত, ওটা এখন 1,10,00,000 হয়ে গেছে। আরে ভাবে তো হয়ে গেছে, তো বাড়তেছে। আচ্ছা ঠিক আছে, পরের বার দেখতেছি। এই করতে 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 দেখা গেল যে তোমার দেনার পরিমাণ হয়ে গেছে 2-3 কোটি টাকা। তখন তুমি বললো আমার তো কিছু নাই, তুমি একটা কাজ করো, তুমি তাহলে আমারও ওইখানে কয়েকটা জমি আছে, ওই জমিগুলো তুমি নিয়ে নাও। ওকে, ঋণ শোধ করার পদ্ধতি হচ্ছে এটা। সো এই হচ্ছে কাহিনী। আচ্ছা, এবার দেখো এটা আমরা একটা কোশ্চেন দেখি। একটি বাস চলতে শুরু করার সাথে সাথে বাসের 16 মিটার পেছন থেকে একজন যাত্রী বাসটি ধরার জন্য দৌড় দেয়। বাসের 16 মিটার পেছন থেকে যাত্রী ও বাসের সময় বনাম বেগ লেখচিত্র দেওয়া হলো। এটা হচ্ছে যাত্রীর আর এটা হচ্ছে বাসের। তাহলে বাসের দেখো খেয়াল করে, বাসের বেগটা হচ্ছে কনস্ট্যান্ট 8 মিটার পার সেকেন্ড। এই বেগটা হচ্ছে 8 মিটার পার সেকেন্ড, সমবেগ। আর যাত্রীর বেগ হচ্ছে বাড়তেছে। দেখো এটার বেগ হচ্ছে বাড়তেছে, মানে যাত্রীর ত্বরণ আছে। দেখো তো 4 সেকেন্ড এসে 8 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করছে না, লিনিয়ার।
তাহলে আমি যাত্রী কিন্তু ত্বরণ বের করে ফেলতে পারবো, v ইকুয়াল টু ইউ মানে 0 প্লাস এটি এখান থেকে। তাহলে v এর মান হচ্ছে আমাদের 8, এর মান জানতে চাই, টি এর মান হচ্ছে 4। তাহলে যাত্রীর ত্বরণ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ব্যাস, এটা হচ্ছে যাত্রীর ত্বরণ। এখান থেকে বুঝলাম, সেটা দেখে গ্রাফ থেকে বুঝে গেছি। এবার ক নাম্বার বলছে মুক্তিবেগ কি, এটা তো জানি আমরা, যে বেগে কোনো বস্তুকে ছুড়লে সে আর কখনো পৃথিবীতে ফেরত আসে না, সেটা মুক্তিবেগ। খ নাম্বার বলছে সরল দোল গতির ক্ষেত্রে সাম্যাবস্থানে ববের বেগ সর্বনিম্ন কিনা ব্যাখ্যা দাও। অ্যান্সার হচ্ছে না। সরল দোল গতি তোমরা তো অবশ্যই পড়েছো না? সরল দোল গতিতে আমরা যখন কোনো একটা ববকে টেনে ছেড়ে দেই, এ যখন সাম্যাবস্থার এখানে আসে তখন তার বেগের মান হয়ে যায় হচ্ছে সব থেকে বেশি, যেটাকে আমরা ভি ম্যাক্স বলি। তাহলে এখানে বেগের মান সর্বোচ্চ, সুতরাং এটা ব্যাখ্যা ভুল হবে। গ নাম্বার বলছে বাসটি কর্তৃক 4 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কত। একদম সহজ, তাহলে গ নাম্বার আমি এখানেই করে ফেলতেছি, গ নাম্বার। তাহলে বাস তো চলতেছে সমবেগে, তাহলে 4 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়াল টু ভিটি। তাহলে ভি এর মান হচ্ছে 8 আর টি এর মান হচ্ছে 4, তাহলে 4 8 32 মিটার। এবার ঘ নাম্বার কি বলছে? ঘ নাম্বার বলছে উদ্দীপকে যাত্রী বাসটি ধরতে পারবে কিনা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতবাদ দাও। এটাও পারার কথা। তাহলে আমাদের এখান থেকে বাস, এটা হচ্ছে বাস, তাহলে বাস চলতেছে কিভাবে? বাস চলতেছে হচ্ছে সমবেগে, হুইচ ইজ 8 মিটার পার সেকেন্ড। খেয়াল করবা। আর যাত্রী 16 মিটার পেছন থেকে, এই যে 16 মিটার, যাত্রী 16 মিটার পেছন থেকে রওনা দিছে এবং যাত্রী রওনা দিছে হচ্ছে ত্বরণে, এর মান হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে বলছে এরা ধরতে পারবে কিনা, ধরতে পারা মানে দুজন একই অবস্থানে আসতে পারবে কিনা। তাহলে ধরতে পারার কন্ডিশন হচ্ছে কি বলতো? বাস যদি এক্স পরিমাণ পথ যায়, তাহলে যাত্রীকে যেতে হবে এক্স প্লাস 16, এরা হচ্ছে যাত্রী। পার্থক্য হচ্ছে বাস যাবে সমবেগে, যাত্রী যাবে হচ্ছে ত্বরণে। তাহলে বাসের জন্য পথ হচ্ছে এক্স, এক্স কে কত লিখবো আমরা? 8 ইন্টু টি, এস ইকুয়াল টু ভিটি, বাস সমবেগে চলতেছে। আর যাত্রীর জন্য আমাদের এই টোটাল পথ হচ্ছে, সেটা 16 মিটার পেছনে ছিল, তাহলে 16 প্লাস এক্স, এই যে 16 প্লাস এক্স, আর এর মানটা হবে হচ্ছে হাফ ইন্টু এ টি স্কোয়ার। এ কত? এ হচ্ছে 2, তাহলে হাফ ইন্টু 2 ইন্টু টি স্কোয়ার। বুঝতে পারছো? তো এই ধরনের কোশ্চেন কিন্তু করছো তোমরা। তাহলে এটা আমাদের আসতেছে টি স্কোয়ার। এই টি সময় পর তারা মিলিত হবে যদি তারা ধরতে পারে তবে। তাহলে বিয়োগ 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 করে ফেলো, এক্স এক্স কাটা, তাহলে এখানে হচ্ছে -16, এখানে হচ্ছে আমাদের 8t মাইনাস টি স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো টি এর একটা দ্বিঘাত সমীকরণ পেয়ে গেছি আমরা, টি স্কোয়ার মাইনাস 8t মাইনাস 16 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে বলো তো টি কত আসছে? যত আসবে তত সেকেন্ড পর সে ধরতে পারবে। তাহলে আমাদের এটা হচ্ছে 1 মাইনাস 8 মাইনাস 16, টি এর মান আসছে হচ্ছে 9.65 সেকেন্ড। রাইট। তাহলে এত সেকেন্ড পর লোকটা বাসকে ধরতে পারবে। যাত্রী বাসটিকে ধরতে পারবে কিনা? অ্যান্সার হচ্ছে পারবে, 9.65 মিটার সেকেন্ড পরে। যদি বলে যে কতখানি যাওয়ার পরে পারবে, তাহলে যাত্রীর কত পথ যেতে হবে বলো তো? যাত্রী যাবে কত পথ? যাত্রী যাবে হচ্ছে এই যে হাফ টি স্কোয়ার, মানে হাফ ইন্টু এ ইন্টু টি স্কোয়ার, মানে টি স্কোয়ার অর্থাৎ এইটার স্কোয়ার, 9.65 এর হোল স্কোয়ার, এতটুকু পথ। তাহলে 9.65 এর স্কোয়ার যদি করা হয়, এটা হবে 93.12 মিটার। কথাটাকে বুঝতে পারছো? তাহলে যাত্রীকে এই পরিমাণ পথ যেতে হবে। আচ্ছা, এখানে প্রশ্ন করছে একজন যে স্যার চ্যাপ্টার 2 and 4 এর কোন কোন টপিক সিকিউর জন্য ইম্পর্টেন্ট জানালে উপকার হবে। মিস্টার জুয়েল, আমি এক্সট্রিমলি সরি, আমি এরকম ধরনের কোনো প্রশ্নের অ্যান্সার দিই না। কারণ কোনো চ্যাপ্টারে আমি আসলে চাই স্টুডেন্ট সব কিছু পড়বে, এ টু জেড যা আছে, ওইটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট না, আমি আসলে জানি না। বিকজ এগুলো সব আমাদের জন্য কাজে লাগে, দ্যাটস ওয়াই এগুলোকে মানুষ যুগে যুগে ইনভেন্ট করেছে। এখন তুমি এর মধ্যে কোনটা ইম্পর্টেন্ট না, এই ধরনের কোনো প্রশ্ন আমাকে ফার্দার কেউ জিজ্ঞাসা করবে না। এবং কখন আমার কাছে কেউ, যারা আমাদের কাছে আছো, আপনার সাথে যারা যুক্ত আছো, কোনোদিন ভুলেও কোনো অবস্থাতে, আমি এটা ওয়ার্নিং দিচ্ছি পুরোপুরি, কোনো অবস্থাতে আমার কাছে কোনো ধরনের কোনো সাজেশন, কোনো ধরনের কোনো শিট, যে কিছু নোট দেন যেগুলো পড়লে কোশ্চেন কমন পাওয়া যায়, এগুলো আমার কাছে চাইবে না।
এক্সট্রিমলি সরি বিকজ আই ডোন্ট লাইক দিস। এটা একটা প্রচণ্ড আনএথিক্যাল প্র্যাকটিস। একটা স্টুডেন্ট যখন এটা করে তার আসলে প্রচণ্ড ক্ষতি হয়। সে যখন বেছে 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 পড়ে তার বহুত ক্ষতি হয়, যেটা পরে সে বুঝতে পারে যে, বুঝতে পারছো? সো এই ধরনের কাজ করবেন আমার সাথে। ওকে 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 ওকে, এটা পারবা করতে। এবার আমরা চলো একটু নিউটনের মেকানিক্সে কয়েকটা কোশ্চেন দেখি। সো এখানে কি বলছে, সর্বোচ্চ মজার একটা প্রশ্ন বলছে 30 কিলোমিটার পার আওয়ার বেগে চলতে পারে এমন একটি ঢাকা রাজশাহীগামী ট্রেন 200 মিটার ব্যাসার্ধের একটি বাঁক অতিক্রমকালে দুর্ঘটনায় পতিত হলে ট্রেনের দুটি লাইনের মধ্যবর্তী দূরত্ব 1 মিটার। রেল কর্তৃপক্ষের তদন্তটির বাঁকের কিছু সামনে, সরি এটা মিস্টেক করছে মনে হয়, রেল কর্তৃপক্ষের তদন্তে বাঁকের কিছু সামনে দেওয়ায় রেল কর্তৃপক্ষের তদন্তটির বাঁকের কিছু সামনে দেওয়ায় সর্বোচ্চ 15 কিলোমিটার পার আওয়ার গতিসীমা না মানার কারণে ড্রাইভারকে দুর্ঘটনার জন্য দায়ী করেন। ওই স্থানে ব্যাংকিং ছিল 40 ডিগ্রি। কথাটা মানে কি শোনো, দুটা ট্রেন লাইনের মধ্যবর্তী গ্যাপ হচ্ছে 1 মিটার। একটা জায়গায় বাঁক আছে, বাঁকের ব্যাসার্ধ হচ্ছে 200 মিটার, এবং একটা ট্রেন 30 কিলোমিটার পার আওয়ার বেগে চলতে যেয়ে সে দুর্ঘটনার শিকার হয়েছে। এখন ওইখানে একটা পিলার ছিল যাতে বলা ছিল যে 15 কিলোমিটার গতি হচ্ছে সর্বোচ্চ গতি। এখন এরা বলছে ড্রাইভারকে যে তুমি এই গতিসীমা মানো নাই বলে তোমার অ্যাক্সিডেন্ট হয়েছে। ব্যাংকিং কোণ ছিল 40 ডিগ্রি। এখন এইগুলো থেকে আমাকে কয়েকটা জিনিস জিজ্ঞাসা করছে। তার মধ্যে মনে করো এই যে কৌণিক সরণ, এগুলো তো পারবা, ভরবেগের সংরক্ষণ সূত্রটিও পারবা। কৌণিক সরণ মানে তো জানি আমরা যে কোনো একটা বস্তু যখন ঘোরে তখন সে যে পরিমাণ কোণ অতিক্রম করে এটা তার কৌণিক সরণ। আর ভরবেগের সংরক্ষণ সূত্রটি কি আসলে, যে কোনো সিস্টেমের উপর যদি বাহ্যিক টর্ক কাজ না করে, তাহলে তার কৌণিক ভরবেগে কোনো পরিবর্তন হয় না। এটিকে বলা হয় আসলে ভরবেগের, আচ্ছা এটা ভরবেগ বলতে তাহলে বল দিয়ে বলতে হবে যে বাহ্যিক বল যদি শূন্য হয় তাহলে ভরবেগে কোনো পরিবর্তন হবে না, আর কৌণিক ভরবেগ বললে হচ্ছে টর্কের কথা বলতে হবে। তো যাক, আমরা এখন মেন কোশ্চেনে আসি, গ নাম্বার, যে রেল লাইনের কথাটা বুঝো। রেল লাইনের বাইরের পাতটি ভেতরের পাত থেকে কতটুকু উঁচু ছিল? ব্যাংকিং বলছে 40 ডিগ্রি, কথাটা বুঝো। ব্যাংকিং বলছে 40 ডিগ্রি। তাহলে আমাদের এই হচ্ছে ট্রেন লাইনের অবস্থা। এই দুইটা ট্র্যাকের মধ্যবর্তী দূরত্ব মানে এইটুকু দূরত্ব ছিল হচ্ছে 1 মিটার। সো দিস ইজ 1 মিটার। আর এই কোণটা ছিল হচ্ছে 40 ডিগ্রি। ক্লিয়ার? এখন তোমাকে বলছে যে এক পাতের থেকে অন্য পাত কতটুকু উঁচু, অর্থাৎ এইটা বের করতে বলেছে এইচ। তাহলে আমি এইচকে যদি 1 দিয়ে ভাগ করি, এটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, সো দিস ইজ sin 40। তাহলে এখান থেকে বলো তো এইচ কত হবে? সো এইচ হবে হচ্ছে sin 40 which is 0.64 মিটার, 0.64 মিটার। এই হচ্ছে আমাদের ট্রেন লাইনের এক পাতার সাপেক্ষে অন্য পাত কতটুকু উঁচু। তাই এইবার ঘ নাম্বার বলছে কি বলতো, ইন্টারেস্টিং কোশ্চেনটা, যে রেল কর্তৃপক্ষের ড্রাইভারকে দায়ী করা যুক্তিসঙ্গত, গাণিতিক যুক্তি দাও। এখন একটু আমরা খেলা খেলতে আসি। খেলাটা হচ্ছে আমরা ব্যাংকিং এর ফর্মুলায় কিন্তু জানি tan θ = v²/rg। এখন ব্যাংকিং কোণ কত ছিল? 40 ডিগ্রি ছিল। তাহলে আমাদের tan 40 লিখবা। এবার v² v মানে কতটুকু বেগে সেই জায়গাটা বাঁক নেওয়া যাবে। আর এর মান হচ্ছে 200 মিটার, আর জি হচ্ছে 9.8। তাহলে এখান থেকে আমরা কিন্তু একটা ভেলোসিটি পাবো। এই ভেলোসিটিতে সর্বোচ্চই বাঁকটা নিরাপদে নেওয়া যাবে। তাহলে আমাদের 200 × 9.8 × tan 40 এর বর্গমূল করতে হবে। তাহলে এটা আমাদের আসতেছে 40.55 মিটার পার সেকেন্ড। তাহলে এটাকে কিলোমিটারে পার আওয়ারে নিতে হলে কিভাবে কি করতে হবে? 3.6 দিয়ে গুণ করবো। 145 মানে 146 কিলোমিটার পার আওয়ার। কথাটা বুঝো, কথাটা কিন্তু বুঝবা কি বলতেছি, খেয়াল করবা। এখানে যে তথ্য দেওয়া আছে 200 মিটার ব্যাসার্ধ আর ব্যাংকিং কোণ হচ্ছে 40 ডিগ্রি, এই দুইটা তথ্য যদি আমরা ব্যবহার করি তাহলে দেখা যাচ্ছে যেখানে সর্বোচ্চ
এই পরিমাণ বেগে বাঁক নেওয়া যেত, এর থেকে কমে বাঁক নিলে কোন দুর্ঘটনা ঘটার কথা না। রাস্তাটা এভাবে ডিজাইন করা, কথাটা বুঝো, রাস্তাটা এভাবে ডিজাইন করা যে রাস্তাতে তুমি 146 কিলোমিটার পার আওয়ার বেগে অনায়াসে বাঁক নিতে পারবা। সো রাস্তার কোনো ফল্ট নাই, রাস্তার কোনো ফল্ট নাই। এখন ড্রাইভার চালাচ্ছিল 30 কিলোমিটার পার আওয়ার বেগে, এর থেকে সেটাকে অনেক কম না? তাহলে বলো এই বেগে চললেও দুর্ঘটনা হবে না, ড্রাইভার চালাচ্ছে 30 কিলোমিটার পার আওয়ার বেগে, তাহলে কি রাস্তার জন্য দুর্ঘটনা হয়েছে? অ্যান্সার হচ্ছে হয় নাই। তাহলে ড্রাইভারই কোনো না কোনো আকাম ঘটাইছে যার জন্য দুর্ঘটনাটা ঘটছে। তাহলে এই কথাটাই বলছে যে রেল কর্তৃপক্ষের ড্রাইভারকে দায়ী করা কি যুক্তিসঙ্গত? অ্যান্সার হচ্ছে ইয়েস, যুক্তিসঙ্গত। কারণ হচ্ছে ড্রাইভার কোনো না কোনো একটা মিস্টেক করছে এখানে, কারণ রাস্তাতে যে পরিমাণ স্পিডে চালানোর কথা, কথাটা বুঝছো কি বলছি? ড্রাইভার যে পরিমাণ মানে ওই বাঁকে যে পরিমাণ ম্যাক্সিমাম স্পিড থাকার কথা তার থেকে কম বেগে চালাচ্ছিল, এই কারণে ওইটা আসলে ড্রাইভারের কোনো না কোনো হঠকারিতার জন্য এই ভুলটা হয়েছে, আর কিছু নয়। 200 ইন্টু 9.8, আমি এটা ক্যালকুলেশন রিচেক করে নেই, দাঁড়াও। ওকে, ঠিক আছে, আমাদের এটা হয়ে গেছে করা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার পরবর্তী প্রশ্নে যাই আমরা, চলো। এইটা একটা খুব অস্থির প্রশ্ন, এটা যশোর বোর্ডের প্রশ্ন। কেমন কোশ্চেনে খেয়াল করো। কোশ্চেনে বলতেছে 1 মিটার এবং 0.707 মিটার দৈর্ঘ্যের দুটি সরু, এবার বলছে এদের উভয়ের দৈর্ঘ্যের সাথে লম্বভাবে স্থাপিত এবং মধ্যবিন্দুগামী অক্ষের সাপেক্ষে প্রতি মিনিটে যথাক্রমে 300 বার ও 360 বার করে একটি মোটরের সাহায্যে সমকৌণিক বেগে ঘুরছে। মোটরটি বন্ধ হয়ে গেলে প্রথম দণ্ডটি 20 সেকেন্ডের মধ্যে থেমে যায়। মানে দণ্ডগুলো কিভাবে রাখা আছে আমি তোমাকে একটু হিন্টস দেই। আমাদের এই হচ্ছে মনে করো একটা দণ্ড, এই যে একটা দণ্ড, খেয়াল করো এই দণ্ডের ঠিক মাঝখানের সাপেক্ষে ঘোরানো হচ্ছে, এটা মোটর দিয়ে ঠিক মাঝখানের সাপেক্ষে ঘোরানো হচ্ছে। তাহলে এটা জড়তার ভ্রামক কত হবে? 1/12 ml স্কয়ার। ওটা আমাদের কাজে লাগবে। ক নম্বর বলছে টর্ক কি? তো এটা তো তুমি জানো টর্ক কি জিনিস। টর্ক হচ্ছে কোন একটা বস্তুতে কোন একটা অক্ষের সাপেক্ষে ঘূর্ণন প্রবণতা দেওয়ার জন্য যে বাহ্যিক ইফোর্ট কাজে লাগে সেটার নাম হচ্ছে টর্ক। এবং আর পরিমাণ ব্যাসার্ধ ভেক্টরে যদি আমি এফ পরিমাণ ফোর্স দেই তাহলে আর ক্রস এফ, এটা হচ্ছে টর্ক প্রকাশ করে। খ নম্বর বলছে পৃথিবীর নিজকে চারপাশে ঘূর্ণন থেমে গেলে পৃথিবী পৃষ্ঠে জি এর মানের কিরূপ পরিবর্তন হবে, ব্যাখ্যা করো। তার পৃথিবীর নিজকে চারপাশে যদি ঘূর্ণন থেমে যায় তার সব জায়গাতে জি এর মান বেড়ে যাবে, কারণ ঘূর্ণন থেমে যাওয়ার সাথে সাথে কথাটা বুঝে আমাদের বাইরে যে ছিটকে পড়ার যে প্রবণতা ছিল সেই প্রবণতাগুলোর থাকবে না। এর ফলে আমরা আবার পৃথিবীতে আরো দৃঢ়ভাবে আকর্ষিত হব। সুতরাং জি এর ইফেক্টিভ মান আমরা বেশি হবে বলে মনে করব। গ নাম্বার বলছে মোটরটি বন্ধ হয়ে যাওয়ার পর প্রথম দণ্ডটি কতটি পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করবে? এটা একটা ভালো প্রশ্ন। মোটরটি বন্ধ হয়ে যাওয়ার পর প্রথম দণ্ডটি কতটি পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করবে? কয় সেকেন্ড পর থেমে যায়? 20 সেকেন্ড পর থেমে যায়, তাই না? 20 সেকেন্ড পর, কথাটা বুঝাও। সে কতবার ঘুরতেছিল প্রথম দণ্ডটা? প্রতি মিনিটে 300 বার করে। তাহলে আমরা তার আদি কৌণিক বেগ হিসাব করতে চাই, ওমেগা নট। ওমেগা নট খেয়াল করবা। তাহলে ওমেগা নট যদি হিসাব করতে হয় তাহলে এইটার সিস্টেমটা কি হবে বলো তো? 2πf। এখন 2πf মানে প্রতি সেকেন্ডে ঘূর্ণন সংখ্যা, এ প্রতি মিনিটে ঘুরতেছে 300 বার। তাহলে প্রতি মিনিটে যদি 300 বার ঘুরে একে 60 দিয়ে মানে ভাগ করলে প্রতি সেকেন্ডে ঘূর্ণন সংখ্যা পাবো। তাহলে দেখি আমাদের কত হয়, 2π ইন্টু 300 ডিভাইডেড বাই 60। তাহলে এই মানটা দাঁড়াচ্ছে হচ্ছে 31.42, একক হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড। রেডিয়ান পার সেকেন্ড, এই হচ্ছে আমাদের ওমেগা নট, প্রাথমিক কৌণিক বেগের মান। এখন সে 20 সেকেন্ডের মধ্যে থেমে যায়, তাহলে এখান থেকে তুমি তার কৌণিক মন্দন বের করতে পারো কিভাবে? ওমেগা ইকুয়াল টু ওমেগা নট মাইনাস আলফা টি। এগুলো তো পড়াইছি না ইকুয়েশনগুলো। ভি ইকুয়াল টু ভি নট মাইনাস এটি, ওই জিনিসটাই। তাহলে থেমে গেছে মানে ওমেগার মান 0, আর ওমেগা নটের মান হচ্ছে 31.42 মাইনাস আলফা বের করতে চাই, আর টি এর মান হচ্ছে 20 সেকেন্ড। তাহলে এখান থেকে তুমি দেখো আলফা কতটা বের করতে পারবা। আলফা মানে কৌণিক মন্দন 31.42
42 ডিভাইডেড বাই 20, তাহলে মানটা আসতেছে 1.57, 1.57 এত রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। বুঝেছ? এই হচ্ছে আমাদের কৌণিক বন্ধন। এখন বলছে যে মোটরটি বন্ধ হয়ে গেলে কতটি পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করবে। তাহলে এবার তোমার দায়িত্ব হচ্ছে ইকুয়েশন ইউজ করা, ওমেগা স্কোয়ার ইকুয়াল টু ওমেগা নট স্কোয়ার মাইনাস 2 আলফা থেটা। এখন থেমে গেছে মানে ওমেগার মান 0, আর ওমেগা নটের মান তো দেখতে পাচ্ছ 31.42, তাহলে এর স্কোয়ার হবে মাইনাস 2 আলফা থেটা। আলফা তো বের করলাম আমরা, আলফা হচ্ছে 1.57, আর থেটা হচ্ছে বের করতে চাই, থেটা মানে কত রেডিয়ান ঘুরে সে থামবে, কত রেডিয়ান ঘোরার পর সে থামবে। তাহলে 31.42 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 1.57, তাহলে এটা আমাদের দাঁড়াচ্ছে হচ্ছে 314.4 এত রেডিয়ান, এত রেডিয়ান। তাহলে সে এত রেডিয়ান ঘুরে তারপর থেমে গেছে। তাহলে এইটাকে তুমি এখন রেভুলেশনে কনভার্ট করবা, রেভুলেশন বা পূর্ণ ঘূর্ণনে, পূর্ণ ঘূর্ণনে। তাহলে সিস্টেমটা কি জানো, এই থেটাকে তোমার দায়িত্ব হচ্ছে 2 পাই দিয়ে ভাগ করা। ক্লিয়ার? এই রেডিয়ানকে তুমি 2 পাই দিয়ে ভাগ করলে কতবার পূর্ণ ঘূর্ণন হবে এটা তুমি বের করতে পারবা। তাহলে অ্যান্সার হচ্ছে 50, 50 বার, 50 বার। তাহলে সে 50টা পূর্ণ ঘন ঘূর্ণন দেওয়ার পর তারপর থামবে। ক্লিয়ার? তাহলে আমি আশা করি বুঝতে পারছো জিনিসটা আসলে কি দাঁড়াচ্ছে, তাই কেমন? আচ্ছা, এবার ঘ নম্বর বলছে, গ নম্বর কিন্তু হয়ে গেছে করা। ঘ নম্বর বলছে যে ঘূর্ণনরত দণ্ডদ্বয়ের কৌণিক গতিশক্তির তুলনা করো, কৌণিক গতিশক্তির তুলনা করো। কৌণিক গতিশক্তির তুলনা করতে বলেছে আমাকে। তুলনা, তুলনা ভুলো না আমায় তুমি ভুলো না। ওকে, তাহলে ঘ নম্বরে কৌণিক গতিশক্তি মানে কি? রোটেশনাল কাইনেটিক এনার্জি হুইচ ইজ হাফ আই ওমেগা স্কোয়ার। এটা তো জানো। এখন কাহিনী দেখো, প্রথম দণ্ডটার দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার, ভর হচ্ছে, প্রথম দণ্ডের জন্য তুমি ঘূর্ণন গতিশক্তি বের করবা। প্রথম দণ্ডের জন্য, আচ্ছা বাই দি ভাই, এই আই এর মানটা আমি বসাই দিই সরাসরি, বুঝছো কেন বলো তো? আই এর মান হচ্ছে 1/12, কথাটা বুঝো, 1/12 এম এল স্কোয়ার। এটা তার জড়তার ভ্রামক, আর এখানে আছে হচ্ছে ওমেগা স্কোয়ার। ক্লিয়ার? তাহলে 1/12 আর 2 দিয়ে ভাগ করলে হবে হচ্ছে 1/24, তাহলে 1/24 এম এল স্কোয়ার। আর ওমেগা মানে তো বুঝতে পারতেছো, ওমেগা হচ্ছে 2 পাই এফ এ হোল স্কোয়ার। এই হচ্ছে আমাদের এক্সপ্রেশন। এখন শুধু মান বসাবার কিছু না। তাহলে প্রথম দণ্ডের জন্য আমি বললাম হচ্ছে E1 ভ্যালু, তাহলে 1/24 আসো এক এক করে ইন্টু এম। প্রথম দণ্ডের এম কত? প্রথম দণ্ডের এম হচ্ছে 10 কেজি, খুব ভালো কথা, 10 কেজি এম। এবার আসো এল, প্রথম দণ্ডের জন্য এল কত বলো তো? এল হচ্ছে 1 মিটার, তাহলে প্রথম দণ্ডের জন্য এল হচ্ছে 1 মিটার, তাহলে এম এল স্কোয়ার ইন্টু 2 পাই এফ। এটা তো আমি বের করছিলাম। প্রথম দণ্ডের জন্য ওমেগার মান হচ্ছে 31.42, এই যে 2 পাই এফ এর মান হচ্ছে 31.42, এটা বসাই দাও, 31.42 এর হোল স্কোয়ার। তাহলে এখান থেকে তুমি কিন্তু অনায়াসেই E1 বের করতে ফেলতে পারছো। তাহলে 1/24 ইন্টু 10 ইন্টু 1 স্কোয়ার ইন্টু 31.42 এর স্কোয়ার। সো এটা আমাদের দাঁড়াচ্ছে 411.34 জুল। এই পরিমাণ আমাদের শক্তি হবে ঘূর্ণন গতিশক্তি। এবার সেম কাজ তুমি করবা হচ্ছে দ্বিতীয় দণ্ডের জন্য, দ্বিতীয় দণ্ডের জন্য। সো দিস ইজ E2। ক্লিয়ার? সেম ইকুয়েশন। তাহলে 1/24। নাও কাম টু দ্য ইন্টারেস্টিং পয়েন্ট। এখন দ্বিতীয় দণ্ডের ভর কত? দ্বিতীয় দণ্ডের ভর হচ্ছে 20 কেজি, খুব ভালো কথা, 20 কেজি। আর এল এর মান কত? দ্বিতীয় দণ্ডের এল এর মান হচ্ছে 0.707 এর স্কোয়ার ইন্টু 2 পাই এফ, 2 পাই। এখন এফ এর মান কত রে? প্রতি মিনিটে এটা ঘোরে 360 বার প্রতি মিনিটে, তাহলে 360কে 60 দিয়ে ভাগ করলে কত হবে? 360কে 60 দিয়ে ভাগ করলে আমরা পাবো হচ্ছে 6, প্রতি সেকেন্ডে 6 বার ঘোরে, এই তো
তাহলে 1/24 ইন্টু 20 ইন্টু 0.707 স্কোয়ার ইন্টু 2 পাই ইন্টু 6 এর স্কোয়ার। তাহলে এই মানটা দাঁড়াচ্ছে 592 জুল, 592 জুল। এই হচ্ছে আমার দ্বিতীয় দণ্ডের জন্য কি বলতো, রোটেশনাল কাইনেটিক এনার্জি। সো এখানে দেখো অনেকগুলো কনসেপ্ট কিন্তু কাজে লাগলো। প্রথম কনসেপ্ট কাজে লাগলো হচ্ছে তোমার ঘূর্ণনের সমীকরণগুলা, এই যে ঘূর্ণন গতি সমীকরণগুলা। তুমি যদি গতিবিদ্যা সম্পর্কে ধারণা না থাকে এগুলো কিন্তু করতে পারবে না। সেকেন্ড, আমরা ঘর নাম্বার করার জন্য জড়তার ভ্রামকের কনসেপ্ট কাজে লাগলো, তারপরে ঘূর্ণন গতিশক্তির কনসেপ্ট কাজে লাগলো। কোশ্চেনটা খুব সিম্পল, কিন্তু অনেকগুলো ব্যাপার একসাথে ইউজ না করতে পারলে তুমি এটা ব্যাখ্যা করতে পারবে না। আশা করি বুঝতে পারছো। এবার আরেকটা প্রশ্ন কি বলছে, নয়ন 25 গ্রাম ভরের একটি পাথরখণ্ডকে 1 মিটার দীর্ঘ একটি সুতার সাহায্যে বৃত্তাকার পথে ঘোরাচ্ছে। পাথরখণ্ডটি প্রতি সেকেন্ডে 5 বার ঘোরাচ্ছে। পাথরের ঘূর্ণন সংখ্যা একই রেখে সুতার দৈর্ঘ্য দ্বিগুণ করা হলো। সুতা সর্বাধিক 40 নিউটন টান সহ্য করতে পারে। ভালো কথা। পর খাদ্য তুমি বুঝতে পারতেছো, পারবা। গ নাম্বার কি বলছে দেখি একটু আমরা। প্রথম ক্ষেত্রে পাথরটির কৌণিক ভরবেগ নির্ণয় করো। এটা দিনাজপুর বোর্ডের প্রশ্ন। কৌণিক ভরবেগ নির্ণয় করতে বলেছে। তাহলে কৌণিক ভরবেগ মানে হচ্ছে এম ভি আর। ক্লিয়ার? এম ভি আর। এখন এই ভি এর মান হচ্ছে ওমেগা আর, আর এর সাথে একটা আর আছে। তাহলে এই আমাদের এটা আর স্কয়ার দাঁড়াচ্ছে, আর আছে হচ্ছে ওমেগা। তার ওমেগা মানে হচ্ছে 2 পাই এফ, আর এর সাথে হচ্ছে এম ইন্টু আর স্কয়ার। এই যে এটা হচ্ছে আমাদের কৌণিক ভরবেগ। তাহলে এবার তুমি মান বসায় দাও। এই এফ এর মান তো তুমি জানো, প্রতি সেকেন্ডে 5 বার, এফ হচ্ছে 5, এম মানে হচ্ছে 25 গ্রাম, আর আর মানে হচ্ছে 1। শুধু মান বসালেই হবে। তাহলে দেখি আমাদের ভ্যালুগুলো কত আসতেছে। এল ইকুয়াল টু 2 পাই এফ, 2 পাই এফ মানে হচ্ছে 5, এবার এম মানে হচ্ছে 25 গ্রাম। তাহলে 25 ইন্টু 10⁻³ 25 গ্রাম, আর আর মানে হচ্ছে 1 মিটার। 1 মিটার, 1। সব ঠিক আছে। 2 পাই এফ, এফ মানে 5, এবার এম, এম মানে 25 গ্রাম, আর 1। ঠিক আছে, এখান থেকে আমি কিন্তু কৌণিক ভরবেগ পেয়ে যাব। দেখি কত হয়। 2 পাই ইন্টু 5 ইন্টু 25 ইন্টু 10⁻³ ইন্টু 1। সো এটা আমাদের দাঁড়াচ্ছে 0.7853। তোমাদের কাছে আমার একটা প্রশ্ন আছে, এটার একক কি লিখবা আমাকে একটু লিখে জানাও তো। কৌণিক ভরবেগের একক কি লিখবা, একক আমাকে একটু লিখে জানাও। বুঝেছো? আমাকে একটু লিখে জানাও কৌণিক ভরবেগের একক। তোমরা যারা আছো আমাকে একটু লিখে জানাও কৌণিক ভরবেগের একক কি হবে। একক একটু ট্রিক্স শেখাই দেয়। এমভিআর, তাই না, কৌণিক ভরবেগ। তাহলে এম, এম মানে হচ্ছে কেজি, খেয়াল করো কেজি, ভি মানে হচ্ছে মিটার পার সেকেন্ড, আর এখানে রেডিয়াস মানে হচ্ছে মিটার। তাহলে বলো এবার একক কি হবে। এমভিআর কিন্তু, তাহলে কেজি, ভি মানে মিটার পার সেকেন্ড, মিটার। তাহলে আমাদের এককটা দাঁড়াচ্ছে হচ্ছে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। বুঝতে পারছো? আবার খেয়াল করো, এল কৌণিক ভরবেগ, এম মানে হচ্ছে কিলোগ্রাম, ভি মানে হচ্ছে মিটার পার সেকেন্ড, রেডিয়াস মানে হচ্ছে মিটার। তাহলে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। আচ্ছা, এবার নয়নের ঘ নাম্বার কি বলছে। ঘ নাম্বার বলছে যে নয়ন সুতার দৈর্ঘ্য দ্বিগুণ করে, সুতার দৈর্ঘ্য দ্বিগুণ করে ঘূর্ণন সফলভাবে সম্পন্ন করতে পারবে কি না। তাহলে সুতার দৈর্ঘ্য দ্বিগুণ করলে আমাদের যে পরিমাণ কেন্দ্রমুখী বল প্রয়োজন, এই কেন্দ্রমুখী বলটা আমরা হিসাব করে ফেলি। এটা হচ্ছে এম ওমেগা স্কোয়ার আর। তাহলে এম ওমেগা মানে হচ্ছে 2 পাই এফ এর হোল স্কোয়ার ইন্টু আর। সফলভাবে সম্পন্ন করতে পারা মানে আমি তোমাকে বলছি। তাহলে এম হচ্ছে 25 গ্রাম, তাহলে 25 10⁻³ এম। এবার ওমেগার মান হচ্ছে 2 পাই এফ, এফ মানে হচ্ছে 5 সেকেন্ড। তাহলে 2 পাই এফ মানে হচ্ছে 5 সেকেন্ডে 5 বার। তাহলে এম 2 পাই এফ স্কোয়ার, আর রেডিয়াস, এখন আগে আমাদের দৈর্ঘ্য ছিল 1 মিটার, এখন বলছে এইটাকে আমি দ্বিগুণ করে দিছি। তাহলে 1 মিটারকে দ্বিগুণ করলে কত হবে, 2 মিটার হবে। তাহলে দেখি আমাদের সুতাতে কি পরিমাণ কেন্দ্রমুখী বল লাগবে সেটা হিসাব করে ফেলি। 25 10⁻³ ইন্টু 2 পাই টাইমস 5 এর স্কোয়ার ইন্টু 2। সো দিস ইজ 49.2
3.4 বা 3.5 নিউটন টান তৈরি হবে, টান, যে পরিমাণ টান তৈরি হবে এই টানের পরিমাণ হচ্ছে আমাদের 49.35 নিউটন। কিন্তু ব্যাড লাক হচ্ছে এই সুতারা সর্বোচ্চ দেখো 40 নিউটন টান সহ্য করতে পারে। তাহলে তোমার কাছে কি মনে হয় সুতার দৈর্ঘ্য দ্বিগুণ করে আমি কি একই স্পিডে তাকে ঘোরাতে পারবো? অ্যান্সার হচ্ছে না, আমি পারবো না। কেন পারবো না? কারণ আমার সুতা সর্বোচ্চ টান সহ্য করতে পারে হচ্ছে 40 নিউটন, সেখানে আমি 49 নিউটন পরিমাণ টান দেখলাম যে তৈরি হচ্ছে। এটা কোনোভাবে আমার সুতা তো করতে পারবে না। মানে সহজ এক্সাম্পল হচ্ছে, ধরো একটা মেয়ের মাথা থেকে তুমি একটা চুল নিয়ে তাতে একটা পাথর বেঁধে কি ঘোরাতে পারবা? চুল তো ছিঁড়ে যাবে। কারণ কি? এই চুলের একটা সর্বোচ্চ পরিমাণ টান সহ্য করার ক্ষমতা আছে। এই বিষয়টাও তাই। এই কারণে আমরা এটাকে কমপ্লিট করতে পারবো না। বুঝতে পারছো? কোশ্চেনগুলো কিন্তু খুব মজার প্রশ্ন, বেশি বড় না, কিন্তু অনেকগুলো ব্যাপার তোমাকে জড়িয়ে প্রশ্ন করবে। আচ্ছা, এবার আমরা কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টার একটা প্রশ্ন দেখব। এটা সিলেট বোর্ডের প্রশ্ন। বলছে 4 কেজি ভরের একটি শক্ত পাথর খণ্ড একই ভরের মাটিতে পোতা একটি লোহা রডের উপর 5 মিটার উঁচু কোনো স্থান থেকে খাড়াভাবে পড়লো। ফলে লোহা রডটি মাটির ভেতরে আরো 10 সেন্টিমিটার প্রবেশ করলো। আচ্ছা, ক আর খ তুমি পারবা করতে। গ না। আচ্ছা, ক নাম্বার কি? কর্মদক্ষতা কি? কর্মদক্ষতা তো জানো তুমি, যে আমি একটা ইঞ্জিনে যে পরিমাণ ক্ষমতা দেই বা যে পরিমাণ শক্তি দেই, সে যেটাকে কাজে কনভার্ট করে দুটো আসলে সমান হয় না। তার শক্তির যত অংশকে সে কাজে কনভার্ট করে সেটি তার কর্মদক্ষতা। মানে আমি 100 জুল শক্তি দিলে সে যদি তার 70 জুলকে শক্তিতে কাজে কনভার্ট করে, তার কর্মদক্ষতা হচ্ছে 70%। ব্যাপারটা হচ্ছে তাই। আচ্ছা, খনামে বুঝতে পরমশূন্য তাপমাত্রার নিচে গ্যাসের তাপমাত্রা থাকতে পারে কি না? অ্যান্সার হচ্ছে না, পারে না। পরমশূন্য তাপমাত্রার নিচে আসলে যাওয়া যায় না। এবার গ নাম্বার বলছে মাটির গড় প্রতিরোধ বল কত? তার কোশ্চেনটা কি বলছিল দেখো। 4 কেজি ভরের একটি শক্ত পাথরখণ্ড একই ভরের মাটিতে পোতা একটি লোহা রডের উপর 5 মিটার উঁচু স্থান থেকে খাড়াভাবে পড়লো। ফলে লোহার রডটি মাটির ভেতরে আরো 10 সেন্টিমিটার প্রবেশ করলো। আমি একটু তোমাকে চিত্রটাকে দেই। এইটা আমাদের একটা পাথর, ক্লিয়ার? এখানে আমাদের একটা লোহার পেরেক আছে, এই যে পেরেক। এরা কতটুকু উচ্চতায় ছিল? এরা ছিল 5 মিটার উচ্চতায়। দিস ইজ এইচ। এটা ভর দিলাম আমি হচ্ছে এম। এখন এটা পড়ার পর কি হয়েছে? এটা পড়ার পর দৃশ্যটা হয়েছে কেমন, আমি তোমাকে যদি এঁকে দেই তাহলে তুমি বুঝবা। এই যে পড়ে গেছে, পড়ে যাওয়ার পর কি হয়েছে? পড়ে যাওয়ার পরে আরো এক্স পরিমাণ ঢুকে গেছে ভেতরে। এই এক্স এর পরিমাণ হচ্ছে আমার 10 সেন্টিমিটার। তাহলে বলো তো এই বস্তুটা কতখানি নেমে আসছে? 5 মিটার তো নেমে আসছেই, আরো এক্স পরিমাণ ঢুকে গেছে না? 5 মিটার তো ছিল হচ্ছে আমার পেরেকের থেকে দূরত্ব, এই যে পেরেকের থেকে। কথাটা বুঝছো আমি কি বলছি? এই পেরেকের থেকে সে 5 মিটার উপরে ছিল। আমি চিত্রটা তোমাকে একটু ভালো করে দেখাই। এই যে এইটুকু ছিল হচ্ছে 5 মিটার, এইটুকু 5 মিটার ছিল। এখন সেটা আরো একটু নিচের দিকে নেমে গেছে, আর একটু নিচের দিকে, মানে এই বস্তুটা এখান থেকে এই পর্যন্ত নামছে। তাহলে এই দূরত্বটা হচ্ছে এইচ প্লাস এক্স। এখন মাটিতে এখানে কিন্তু একটা গড় প্রতিরোধ জনিত বাধা আছে, যে প্রতিরোধ জনিত বাধাকে আমি নাম দিব হচ্ছে এফ। ফলে আমাদের এখানে শক্তির কনভার্সনটা কি হবে? কনভার্সনটা হবে হচ্ছে এম জি ইন্টু এইচ প্লাস এক্স। এই পরিমাণ বিভব শক্তি রিলিজ হবে পাথর থেকে, এবং সেটা মাটিতে এসে একটা প্রতিরোধ জনিত বল পাবে হুইচ ইজ এফ, এবং একটা সরণ যাবে তার এগেনস্টে হুইচ ইজ এক্স। মানে এই পরিমাণ বিভব শক্তি আসলে বাধাজনিত শক্তিতে রূপান্তরিত হয়ে গেছে। এখন এক এক করে তুমি মান বসায় ফেলো। এম, এম মানে 4 কেজি। এবার জি মানে হচ্ছে 9.8। এবার এইচ এর মান কত? এইচ এর মান হচ্ছে 5 মিটার, প্লাস এক্স এর মান কত? এক্স হচ্ছে 10 সেন্টিমিটার, মানে 0.1 যোগ হবে এখানে। এবার হচ্ছে এফ, গড় প্রতিরোধ জনিত বল এফ, আর এক্স এর মান হচ্ছে আমাদের 0.1 মিটার। ব্যাস। তাহলে এখান থেকে দেখো তো আমাদের এফ কত আসতেছে। এফ এর মান তুমি কিন্তু অনায়াসে এখান থেকে বের করে ফেলতে পারবা। তাহলে 4 ইন্টু 9.8 ইন্টু 5.1 ডিভাইডেড বাই 0.1। তাহলে বাধাজনিত বল আসতেছে হচ্ছে 1999.2 নিউটন। এই পরিমাণ বাধাজনিত বল মাটিতে আমরা ফেস করব। 50 নিউটন তো না। 50 নিউটন কিভাবে হয়? ওই কি বলো, 50 নিউটন কেমন হয়? আবার চেক করো তো আমার ক্যালকুলেশন ঠিক আছে কিনা। আমার ক্যালকুলেশন ঠিক আছে কিনা একটু কাইন্ডলি চেক করো।
এটা 50 নিউটন হবে না তো, আবার করতেছি আমি, তোমরা তো কনফিউজ করে দিলাম আমাকে। 4 9.8, 5 মিটার উঁচু, তাহলে 5.1 বাই 0.1, গ্যারান্টেড এটা হবে অ্যান্সার। ঠিক আছে, ভুল করছো। আচ্ছা, এবার ঘ নাম্বার কি বলছে? ঘ নাম্বার বলছে উদ্দীপকের বর্ণিত ঘটনাটি কাজ শক্তি উপপাদ্য সমর্থন করে কিনা গাণিতিকভাবে যাচাই করো। কাজ শক্তি উপপাদ্য সে অবশ্যই যাচাই করে। এখন তোমার এটা গাণিতিকভাবে কি বিশ্লেষণ করে দেখাতে হবে আমি তোমাকে একটু বলি। তোমাকে দেখাতে হবে যে এই বস্তুটা এখানে যখন আসছে তখন তার মধ্যে একটা হাফ এম ভি স্কোয়ার পরিমাণ গতিশক্তি আছে। এই হাফ এম ভি স্কোয়ার গতিশক্তিটাই আসলে এইখানে এসে তাপ শক্তিতে রূপান্তরিত হয়ে গেছে, ঘর্ষণের ফলে তাপ শক্তিতে রূপান্তরিত হয়ে গেছে। মানে তুমি এখানে যেটা বলবা সেটা হচ্ছে, খেয়াল করো, এই যে এম জি ইন্টু এইচ প্লাস এক্স, এই জিনিসটা কনভার্ট হবে কিসে? এটা কনভার্ট হবে হচ্ছে হাফ এম ভি স্কোয়ারে। এই হাফ এম ভি স্কোয়ার এখন কই যাবে? হাফ এম ভি স্কোয়ার যাবে হচ্ছে আমাদের এফ ইন্টু এক্স পরিমাণ বাধাজনিত কাজে। কেমন? এটাকে তুমি জাস্ট একটু মানগুলো বের করে দেখাবা, তাতেই হবে। তাহলে এটা অবশ্য কাজ শক্তি উপপাদ্যকে সমর্থন করে, করতেই হবে। আচ্ছা, এবার পাম্পের কি এটা ম্যাথ দিছে মনে হয়, দেখি একটু কি বলছে। তোমরা কি বুঝতেছো? এটা বরিশাল বোর্ডের প্রশ্ন কিন্তু। ক্লাস তো অনেকক্ষণ হয়ে গেছে না? কতক্ষণ হয়েছে আমাদের ক্লাস? 1 ঘন্টা 40 মিনিট হয়ে গেছে অলমোস্ট। ফাইন। আচ্ছা, এবার এই কোশ্চেনটা দেখি আমরা একটু। বলছে একটি পানিপূর্ণ কুয়ার গভীরতা হচ্ছে 10 মিটার, ব্যাস হচ্ছে 2 মিটার। খুব ভালো কথা। একটি পাম্প 20 মিনিটে কুয়াটিকে পানি শূন্য করতে পারে। উক্ত পাম্পের সাথে আরও একটি 1 হর্স পাওয়ার ক্ষমতার পাম্প যুক্ত করে কুয়াটিকে পানি শূন্য করলে কিছু সময় সাশ্রয় হবে। ক্লিয়ার? এগুলো তোমাকে বলে দিছে। ক নাম্বার কৌণিক ভরবেগ কি? খ নাম্বার বলছে কৈশিক নলে পারদের অবনমন কেন হয়? এরা তো মূলত তোমার পৃষ্ঠটানের জন্য হয়, এরা তুমি জানো। এবার গ নাম্বারটা প্রথমে আমরা বের করি। গ নাম্বার বলছে প্রথম পাম্পের কৃত কাজ নির্ণয় করো। কুয়ার গভীরতা হচ্ছে 10 মিটার, কথাটা বুঝো। কুয়া, এই যে আমাদের কুয়া। আমার একটি কুয়া ছিল। আচ্ছা, এখন এই কুয়ার ব্যাস হচ্ছে 2 মিটার, তাহলে ব্যাসার্ধ কত? এই যে ব্যাসার্ধ হচ্ছে 1 মিটার, 1 মিটার ব্যাসার্ধ, আর গভীরতা হচ্ছে 10 মিটার। দিস ইজ 10। প্রথম আমার দায়িত্ব হচ্ছে হোয়াট এভার আমার এই কুয়াতে কতটুকু পানি আছে সেটা বের করে ফেলা। পানি বের করে ফেলা আগে, পানির পরিমাণ। কুয়াতে লিখতে যে কুয়েতে লিখে ফেলছি। কুয়াতে পানির ভর, পানির ভর। দেখো তো পানির ভর এম কত হয়? এম হয় হচ্ছে পাই আর স্কোয়ার বি, এর সাথে রো গুণ হবে, মানে হচ্ছে পাই আর রেডিয়াসের মান হচ্ছে আমাদের 1, তাহলে পাই 1 স্কোয়ার ইন্টু বি, বি মানে হচ্ছে 10 মিটার। ওকে, আর পানির ঘনত্ব হচ্ছে 1000। তাহলে এত কেজি পানি আছে আমাদের এই কুয়াতে, এটা তোমাকে প্রথমে বের করতে হবে। পাই আর স্কোয়ার এইচ ইন্টু 1000। তাহলে আমাদের পানি আছে হচ্ছে 31.42 ইন্টু 10⁻³ কেজি, মানে প্রায় 32 মেট্রিক টন পানি আছে অলমোস্ট। এটা মানে হচ্ছে প্রায় 32 মেট্রিক টন পানি আছে। এখন তোমাকে বলছে যে প্রথম পাম্প এই কুয়াটাকে পানি শূন্য করে ফেলতে পারে। কি করতে পারে? পানি শূন্য করে ফেলতে পারে। তাহলে পানি শূন্য করতে কতটুকু পরিমাণ কাজ হবে সেই কাজটা বের করতে চাই আমি। পানি শূন্য করার কনসেপ্ট মনে আছে আমাদের? পুরা পানিকে আসলে পানির যে ভরকেন্দ্র, এই যে ভরকেন্দ্র, সেন্টার অফ ম্যাস, এই ভরকেন্দ্রকে মূলত আমরা ট্রান্সফার করি এতটুকু, এই যে এতটুকু ট্রান্সফার করি। তাহলে এই ট্রান্সফার্ড ভরকেন্দ্রের হাইট হচ্ছে আমাদের 10/2 হুইচ ইজ 5 মিটার, 5 মিটার। বুঝছো? তাহলে ডাব্লিউ এর মান হবে হচ্ছে mgh। তাহলে এম তো পাইলাম 31.42 ইন্টু 10⁻³, এটা হচ্ছে এম। এবার জি হচ্ছে 9.8 আর এইচ এর মান হচ্ছে 5 মিটার। দেখো তো কত হচ্ছে আমাদের?
31.42 10⁻³ ইন্টু 9.8 ইন্টু 5। তো আমাদের কাজের পরিমাণ দাঁড়াচ্ছে হচ্ছে 1.539 ইন্টু 10⁻6 জুল। এই পরিমাণ কাজ আমার প্রথম পাম্প করবে। আমি একটা কাজ করি, শোনো, পাম্পের আমার গ নাম্বারটা কিন্তু হয়ে গেছে করা, গ নাম্বারটা কিন্তু করা হয়ে গেছে। এবার আমি প্রথম পাম্পের ক্ষমতাটা বের করে ফেলি, এটা আমার দ্বিতীয় কোশ্চেনের কাজে লাগবে। প্রথম পাম্পের ক্ষমতা আমরা আসলে কর্মদক্ষতা 100% ধরে নিচ্ছি, বুঝছো? এটাকে বললাম P1। তাহলে P1 এর মান কত হবে? W ডিভাইডেড বাই T। তাহলে W এর মান হচ্ছে 1.539 ইন্টু 10⁻6। এটা হচ্ছে কাজ। আর কতটুকু সময় লাগছিল আমার? 20 মিনিট। এই যে 20 মিনিট বলা আছে, তাহলে 20 ইন্টু 60, এটাকে তুমি একবারে হর্স পাওয়ারে কনভার্ট করো। 746 দিয়ে ভাগ করলে একবারে হর্স পাওয়ার পাবা। শোনো, এগুলোর কিন্তু অলরেডি আমি ক্লাস দিয়ে দিছি, ওই ক্লাসগুলো না দেখলে এগুলো বুঝতে পারবে না। আর আমি এক জিনিস 3-4 বার করে পড়ানোর পক্ষপাতি না, অত টাইম আসলে নষ্ট করা তোমার ঠিক হবে না। একই জিনিস তুমি 10 বার করে পড়বা নাকি? একবার পড়বা, সলিড শেষ। তার মধ্যে পাম্পের অশ্বক্ষমতা হচ্ছে 1.72 হর্স পাওয়ার, 1.72 হর্স পাওয়ার। এইটা আমার পরবর্তী প্রশ্নে কাজে লাগবে। এবার আমার ঘ নাম্বারটাতে আসি, আমি কথাটা বুঝো, ঘ নাম্বারটাতে আসি। মজার প্রশ্নটা খেয়াল করো। এবার বলছে উদ্দীপকের আলোকে কত সময় সাশ্রয় হবে। এখন সময় সাশ্রয় মানে কি? মজার জিনিসটা খেয়াল করো। প্রথমে বলছে যে আমি এই কুয়াটাকে খালি করার জন্য একটা পাম্প ইউজ করছিলাম, যে পাম্প 20 মিনিটে কুয়াটাকে পানি শূন্য করতে পারে। এবং আমি হিসাব করে দেখলাম এইটুকু তথ্য মতে আমার সেই পাম্পের ক্ষমতা হচ্ছে 1.72 হর্স পাওয়ার এবং আমার কাজের পরিমাণ হচ্ছে এত জুল। এখন বলছি ওই পাম্পের সাথে আরও 1 হর্স পাওয়ার এর পাম্প যুক্ত করে কুয়াটি পানি শূন্য করলে কিছু সময় সাশ্রয় হবে। ওই কিছু সময় কত? এখন আসো, খেলা এখনই হবে। তাহলে এখন আমার দায়িত্ব হচ্ছে টোটাল পাওয়ার হিসাব করা। তাহলে টোটাল পাওয়ার মানে আমার আগের যে পাম্প 1 এর পাওয়ার ছিল 1.72, আর তার সাথে আমি একটা 1 হর্স পাওয়ার যোগ করতেছি, তাহলে আমাদের 2.72 হর্স পাওয়ার। এইটা হচ্ছে আমাদের পাম্পের মোট ক্ষমতা। এখন এই ক্ষমতা, এইটাকে তুমি এখন লিখতে পারো সেম ভাবে W/T, বাট এই টি এর মান কিন্তু আলাদা হবে, কম হবে। তাহলে দেখো তো আমাদের কত হবে? এটা 2.72 হর্স পাওয়ার, তাহলে 746 ওয়াটে কনভার্ট হবে তাইলে। আর ডাব্লু মানে তো এটা একই পরিমাণ কাজ করতে হবে। পাম্প একটা লাগাও 100টা লাগাও, কাজের পরিমাণ তো এইটুকুই। তাহলে কাজের পরিমাণ হচ্ছে 1.539 ইন্টু 10⁻6 জুল ডিভাইডেড বাই, এবার টাইম হচ্ছে আমাদের জন্য টি ড্যাশ। তাহলে দেখো তো আমাদের টি ড্যাশ কত আসছে? আমাদের টি ড্যাশ আসতেছে কত বলো তো? 1.539 10⁻6 বাই 2.72746, 1.539 ইন্টু 10⁻6 বাই 2.72 ইন্টু 746। তার মধ্যে মান আসতে হচ্ছে 758 এত সেকেন্ড। এত সেকেন্ডে কয় মিনিট হয় রে? 60 দিয়ে ভাগ করো, 12.6 মিনিট, 12.6 মিনিট। তাহলে এখন বুঝো, আমার আগে লাগতেছিল হচ্ছে 20 মিনিট। কতটুকু? 20 মিনিট। তাহলে আমাদের টাইম সেভ মানে সময় বাঁচে কতটুকু? সময় বাঁচে, আগে লাগতেছিল 20 মিনিট, তার থেকে এটা বিয়োগ করবা, তাহলে 7.36 মিনিট সময় আমার সেভ হয়। এই যে, তাহলে আমরা কি বুঝলাম? যত বেশি পরিমাণ পাম্প লাগাবো আমার তত কম সময় লাগবে একটা জায়গা খালি করার জন্য। কথাটা বুঝতে পারছো? তাহলে আমাদের এই সেকেন্ড পাম্প লাগানোর পরে 7.36 মিনিট সময় সাশ্রয় হয়। এইটাই তোমাকে কিন্তু প্রশ্ন করছে যে উদ্যোগের সাশ্রয় হবে মানে কি? কম লাগবে। ওই যে 7.36 মিনিট সময় কম লাগবে। বুঝেছ? তো আশা করি পারবা করতে এই ধরনের কোশ্চেনগুলা। এবার দেখি এই কোশ্চেনে, দেখো তো এই কোশ্চেনটা পারবা কিনা। এটা কি বলছে? ভূপৃষ্ঠের সাথে 30 ডিগ্রি কোণ আনত মসৃণ তলের উপর অবস্থিত 10 কেজি ভরের বস্তুকে 10 মিটার পার সেকেন্ড সমবেগে গতিশীল করতে প্রয়োজনীয় ক্ষমতা কত? তো চিত্র আঁকতে হবে। তাহলে আমাদের এই কোণটা হচ্ছে থিটা। সমবেগে গতিশীল করতে চাই, তাহলে এই বস্তুটাকে আমি যদি রাখি এখানে,
দেখি আমাদের কি কি আছে। তাহলে এদিকে হচ্ছে এমজি, এই কোণটা থেটা, তাহলে এদিকে হবে হচ্ছে এমজি কস থেটা, আর এদিকে হবে হচ্ছে এমজি সাইন থেটা, আর আমি এই বরাবর তাকে ভেলোসিটি দিছি। তাহলে আমাদের কতটুকু ক্ষমতা লাগবে? পি ইকুয়াল টু হচ্ছে এফ বি। এখন আমার যে পরিমাণ ফোর্স দিতে হবে সেটা হচ্ছে এমজি সাইন থেটা সমান। কেন এমজি সাইন থেটা সমান? কারণ আমার এমজি কস থেটা নাকচ হয়ে যাচ্ছে প্রতিক্রিয়া দ্বারা, ফলে আমাকে একটা ফোর্স দিতে হবে, যে ফোর্স এমজি সাইন থেটাকে ওভারকাম করে বস্তুকে উপরের দিকে ঠেলে নিতে পারে। তাহলে আমাদের এফ এর মান হবে হচ্ছে এমজি সাইন থেটা, খেয়াল করবা, আর এর সাথে ভেলোসিটি গুণ হবে, ব্যাস গুণ করে যা পাবা তাই। এম এর মান হচ্ছে 10 কেজি, জি হচ্ছে 9.8, আর সাইন থেটা মানে হচ্ছে সাইন 30, আর আমি কত ভেলোসিটিতে মুভ করাচ্ছি তাকে? 10 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে তাকে আমি মুভ করাচ্ছি। তাহলে 10 ইন্টু 9.8 ইন্টু সাইন 30 ইন্টু 10, তাহলে 490 ওয়াট। 490 ওয়াট মার্ক করাই আছে না? এইটা আনসার 490 ওয়াট। বুঝছো? সো এটা কিন্তু একটা ম্যাথ, ছোট একটা ম্যাথ তোমাকে এমসিকিউ আকারে দেওয়া আছে। এই পি ইকুয়াল টু এফ ভি তুমি এইটুকু যদি না জানো যে পাওয়ার বের করার ফর্মুলা হচ্ছে এই ফোর্স আর ভেলোসিটির গুণফল, তাহলে তো এটা করতেই পারবে না। পরে প্রশ্ন চলো কি বলছে এরা। কোন প্রক্রিয়ায়, এটা ঢাকা বোর্ডের প্রশ্ন, কোন প্রক্রিয়ায় মোট প্রদত্ত শক্তি ই ইন, ক্লিয়ার, এর একটি অংশ কার্যকর শক্তি ইউতে রূপান্তরিত হয় আর বাকি শক্তি ডাব্লিউ অপচয় হয়, প্রক্রিয়াটির দক্ষতা কত? কথাটা বুঝো, প্রযুক্ত শক্তি হচ্ছে ই ইন আর রূপান্তরিত হয় হচ্ছে ইউ, মানে ইউটা কাজে রূপান্তরিত হয়। তার আমাদের কর্মদক্ষতা যদি বের করতে বলা হয়, কর্মদক্ষতা মানে কি? কর্মদক্ষতা মনে হচ্ছে আউটপুট বাই ইনপুট, আর এর সাথে তুমি এবার 100% গুণ করবা। সো আউটপুট হচ্ছে আমাদের জন্য ইউ আর ইনপুট হচ্ছে আমাদের জন্য ই ইন, বুঝছো? এর সাথে একটা 100% তোমার গুণ হবে, তাহলে ইউ বাই ই ইন, এই যেটা ইন্টু 100%, এটা হচ্ছে আমাদের কর্মদক্ষতা। কেমন? তাহলে কতটুকু নষ্ট হয়েছে ডাব্লিউ, এইটা আসলে আমার এখানে প্রয়োজন নাই, ডাব্লিউটা লাগবে না। আচ্ছা, এবার কি বলছে যে 60 মিটার উচ্চতা হতে একটি বস্তুকে বিনা বাধায় পড়তে দিলে ভূমি হতে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির অর্ধেক হবে? তাহলে এখান থেকে আমি একটা বস্তুকে পড়তে দিছি, বলছে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির অর্ধেক হবে। তাহলে আমি ধরলাম যে কত উচ্চতায় মানে হচ্ছে এইটাকে আমি মনে করে বললাম কত, ভূমি হতে কত উচ্চতায়, এটাকে বললাম হচ্ছে এক্স, আর এই পুরাটা হচ্ছে আমাদের জন্য এইচ, তাহলে এইটুকু হচ্ছে আমাদের এইচ মাইনাস এক্স। তাহলে সে একই পদ্ধতি, কি পদ্ধতি বলো তো? এই যে এই পয়েন্টে কে কার দ্বিগুণ হবে? বিভব শক্তি হবে গতিশক্তির অর্ধেক, মানে ইপি হবে হচ্ছে হাফ ইন্টু ইকে, খেয়াল করবা। তাহলে ইপি এই বিন্দুতে কতটুকু বিভব শক্তি অর্জন করবে সে? এই বিন্দুতে, এটা ভূমি থেকে কত উচ্চতায় আছে? এক্স উচ্চতায় আছে, তাহলে এখানকার বিভব শক্তির মান হবে হচ্ছে এমজি এক্স ইকুয়াল টু হাফ, আর ইকের মান হবে হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। এখন তোমরা ভি স্কোয়ারের মান এখান থেকে বের করতে পারবা, কিন্তু খেয়াল করো, এমজি এক্স ইকুয়াল টু এখানে হচ্ছে 1/4 ইন্টু এম, আর ভি স্কোয়ার মানে হচ্ছে 2g ইন্টু এইচ মাইনাস এক্স, এটা হচ্ছে 2g ইন্টু এইচ মাইনাস এক্স। তাহলে দেখো আমাদের এখান থেকে এই 2 কাটাকাটি যায়, আর এখানে এমজি কাটাকাটি যায়, তাহলে আমাদের বাম দিকে দাঁড়াচ্ছে হচ্ছে মূলত এক্স, 2 দিয়ে গুণ হলে হচ্ছে 2x ইকুয়াল টু, আর ডান দিকে কি হবে? ডান দিকে হবে হচ্ছে এইচ মাইনাস এক্স। সো আমাদের এটা দাঁড়াচ্ছে হচ্ছে থ্রাইজ এক্স ইকুয়ালস টু এইচ, সো এক্স এর মান হচ্ছে h/3। এখন এইচ তো আমাদের 60 মিটার, তাই না? তাহলে 60কে তুমি 3 দিয়ে ভাগ করবা, কত হবে? এটা হবে হচ্ছে 20 মিটার। তাহলে ভূমি থেকে 20 মিটার উচ্চতায় আমাদের এই ঘটনাটা ঘটবে। এই যে অ্যান্সার হচ্ছে 20 মিটার। আমি সেটা মার্ক করে রাখছি অ্যান্সারগুলো, যাতে আমি কোনো ভুল না করি,
তোমার কাছে যাতে কোনো ভুল না যায় সেই কারণে হয়তো বা কিছু জিনিসপত্র মার্ক করে দেওয়া আছে, বাট এগুলো সব কিন্তু এক একটা ম্যাথ। বিষয়টা কি বুঝছো? এক একটা ম্যাথকে সংক্ষেপে তোমার সামনে এমসিকিউ আকারে দেওয়া আছে। এটা চট্টগ্রাম বোর্ডের প্রশ্ন, ভালো প্রশ্ন এটা। একটি কুয়ার গভীরতা 10 মিটার, ব্যাস 6 মিটার, পাম্পের সাহায্যে কুয়াটিকে 20 মিনিটে সম্পূর্ণ পানি শূন্য করা হলে পাম্পের ক্ষমতা কত? এটা একদম সহজ জিনিস, এটা কিছুক্ষণ আগে বের করছিলাম। ওই যে ম্যাথটা করছিলাম ওইটাই দেখবা। এই যে এটা পাওয়ার যখন বের করতে যাবা, এই যে W/T তো না, তাহলে এটা হচ্ছে আমাদের mgh/t। এম এর মান কত হবে? পানির ভর বের করবা, পাই আর স্কোয়ার ইন্টু বি, বি হচ্ছে কুয়ার গভীরতা, ইন্টু রো, এটা হচ্ছে আমার ম্যাস, আর এখানে জি হচ্ছে 9.8, আর এইচ মান হচ্ছে কুয়ার গভীরতার অর্ধেক, 10 মিটারের অর্ধেক 5 মিটার, বাই আমাদের টাইম লাগছে কতটুকু? 20 মিনিট, তাহলে 20 ইন্টু 60 সেকেন্ড। সো আমরা করেই ফেলি, করে তো ফেলছি অলরেডি। তাহলে পাই তো পাই, ব্যাস হচ্ছে আমাদের 6 মিটার ব্যাস, তাহলে 3 স্কোয়ার, আর বি মান হচ্ছে কুয়ার গভীরতা হুইচ ইজ 10 মিটার, আর রো হচ্ছে 1000, আর ইন্টু হচ্ছে 9.8 ইন্টু হচ্ছে 5 ডিভাইডেড বাই 20 ইন্টু 60, আর একে তুমি গুণ করবা 746 দিয়ে, তাহলে হর্স পাওয়ার পেয়ে যাবা। ক্লিয়ার? এখানে কর্মদক্ষতার কোনো ঝামেলা নাই। পাই ইন্টু 3 স্কোয়ার ইন্টু 10 ইন্টু 1000 ইন্টু 9.8 ইন্টু 5 বাই 1200 ইন্টু 746. So what's the value of this thing? Pi r square 10 meter 20 মিনিট, বিশ ইন্টু 60, 15.47 হর্স পাওয়ার, 15.47 হর্স পাওয়ার। ক্লিয়ার? 15.47 হর্স পাওয়ার। এখন এটা তো এখানে নাই, তাহলে এই কোশ্চেনটা তো এখানে ব্লাঙ্ক, অ্যান্সার নাই এখানে, রাইট? এটা ব্লাঙ্ক, এটা ব্লাঙ্ক হবে। আমি আর একটু দেখি এটা ক্যালকুলেশন করে আমি কোনো ভুল করছি কিনা। পাই ব্যাস হচ্ছে 6, তাই না? তাহলে পাই আর স্কোয়ার ইন্টু এইচ, এইচ মানে হচ্ছে আমাদের কুয়ার গভীরতা 10 মিটার, ইন্টু 1000 ইন্টু 9.8 ইন্টু এইচ মানে হচ্ছে আমাদের কুয়ার গভীরতার অর্ধেক 5 ডিভাইডেড বাই 20 ইন্টু 60 ইন্টু 746, তাহলে 15.47, রাইট? এটা অপশন হবে হচ্ছে ব্লাঙ্ক। এটা আবার ক মার্ক করা মানে ক অ্যান্সার না, এটা কিন্তু ব্লাঙ্ক হবে। এটা কোনো জায়গাতে কোনো অপশন নাই, 15.47 হর্স পাওয়ার হবে অ্যান্সার। এটা মানে লাস্ট প্রশ্ন। ইলেকট্রন ভোল্ট কিসের একক? ইলেকট্রন ভোল্ট হচ্ছে শক্তির একক। ওকে, 1 ইলেকট্রন ভোল্ট মানে হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19 জুল। এটা মূলত ছোট ছোট শক্তি প্রকাশ করার জন্য ইলেকট্রন ভোল্ট ইউজ হয়। তাহলে এটা শক্তি বা কাজের ব্যবহারিক একক। ও আরো আছে একটা, কোন বস্তুর গতিশক্তি 300% বৃদ্ধি করা হলে উক্ত বস্তুর ভরবেগ কত পার্সেন্ট বাড়বে? আচ্ছা, তাহলে গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্ক হচ্ছে EK = p²/2m। খেয়াল করো, EK = p²/2m। তাহলে গতিশক্তি হচ্ছে 300% বৃদ্ধি করা হয়েছে, 300% বাড়ানো মানে 4 গুণ করা। তাহলে আমাদের গতিশক্তির মান হচ্ছে 4 টাইমস EK, 4 গুণ করা হয়েছে। ওকে, আমি একটু তোমাকে বিষয়টা বোঝাই দিই। দেখো, তাহলে আমাদের এখানে বুঝতে পারতেছো যে EK এর মান প্রপোর্শনাল টু হচ্ছে p²। তাহলে p এর সাথে EK সম্পর্ক হচ্ছে প্রপোর্শনাল টু √EK, √EK। নতুন এই যে p নিউ, নতুন ভরবেগ হবে হচ্ছে √300% বাড়ানো মানে 4 গুণ করা, √4 টাইমস EK। কথাটা বুঝছো? তাহলে √4 মানে 2 ইন্টু √EK। এখন √EK মানে তো আগের গতিশক্তি, তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে 2 ইন্টু p। তাহলে ভরবেগের পরিমাণটা ডাবল হয়েছে। তাহলে ভরবেগ ডাবল হওয়া মানে হচ্ছে আগেরটার সাথে সমান একটা যোগ হওয়া। তাহলে p এর সাথে আমাদের কত পার্সেন্ট যোগ হয়েছে বলো তো? 100% p যোগ হয়েছে। তাহলে আগে যে ভরবেগ ছিল তার সাথে আমাদের 100% ভরবেগ যোগ হয়েছে। এইটা মানে হচ্ছে তাই। কথাটা বুঝতে পারছো? মানে আমাদের গতিশক্তি যে হারে বাড়বে ভরবেগ তার বর্গমূল হারে বাড়বে। ওকে, তাহলে আমরা লম্বা একটা সেশন মোটামুটি শেষ করলাম। আমাদের বেশ কয়েকটা জিনিস আমরা আশা করি বুঝতে পারছি। তো আমাদের ক্লাসটা মোটামুটি সাকসেসফুল আমি মনে করি।
তোমরা অলওয়েজ চেষ্টা করবা যে সব কিছুর একদম বেস থেকে শুরু করে যতটা পসিবল বৃহৎ আকারে পড়া যায় সেভাবে, এটা তোমার জন্য অনেক বেটার হবে। ক্লিয়ার? আসলে সমস্ত আসলে সিকিউ তো আমি তো করাই দিচ্ছি সিকিউ, এখন মনে করো তুমি একটা সিকিউ পারতেছো না, ওই আমার জন্য বসে আসো, আরে ফ্রেন্ডরা মিলে করে ফেলো না, ফ্রেন্ডরা মিলে বা আশেপাশে কোনো টিচারকে জিজ্ঞাসা করো, কলেজ টিচার আছে দুজনকে জিজ্ঞাসা করে ফেলো, অথবা আমি করাচ্ছি না মানে তো এই না যে আর কেউ পারে না, তুমি দুই তিনজন ফ্রেন্ড মিলে করে ফেলো, বুঝতে পারছো? তো ঠিক আছে, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে কোনো একদিন। বাই বাই।